হয়েছে? গুড আফটারনুন সবাইকে। কনিকা, গুড আফটারনুন। কারা কারা আছো একটু মেসেজ করে জানাও। শানরুল, সৌভিক, সোমেন, গুড আফটারনুন। পুজো কেমন কাটালে বলো তোমরা? আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো তো মেসেজ করে। ক্লিয়ার? ওকে ওকে শানরুল, দেখো তোমাদের ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নিই। তোমাদের আজকে ব্যাচের যে ক্লাসটা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু মানে আমি বলেছিলাম আগে যে ব্যাচে ক্লাসটা হবে না, সেটা ইউটিউবে চলবে। ক্লিয়ার? ইউটিউবে আগে শেষ করা হবে সায়েন্সটা, তারপরে গিয়ে ব্যাচে সেটা ধামাকাদারভাবে শুরু হবে। কিন্তু আজকে একটু মানে রুটিনের গন্ডগোল রয়েছে। গন্ডগোল বলতে বিকেলে কিছু ব্যাচ লঞ্চ রয়েছে, সেটা তোমরা বিকেলেই দেখতে পাবে কি কি আছে না আছে। ঠিক আছে, সবাই কিন্তু লাইভে থাকবে। আর হচ্ছে আজকে আমি আগের দিন অ্যাসিড বেস সলভ করিয়েছিলাম, ঠিক আছে, ফার্স্ট পার্ট করিয়েছি। আজকে হচ্ছে লাস্ট পার্ট। লাস্ট পার্টটা তোমাদের আমি ব্যাচে আগে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ব্যাচের ক্লাসটা পরবর্তীকালে যারা ইউটিউবে আছে, ঠিক আছে, ইউটিউবে যারা দেখে তাদের জন্য এটা রেকর্ডেড ভার্সন হিসেবে ইউটিউবে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? সেজন্য আজকে আমি সবার কমেন্ট একটু কম দেখব, ঠিক আছে। বোঝোই তো রেকর্ডেড ভার্সন দিতে গেলে, ঠিক আছে, কিভাবে করতে হয় ক্লাস। বোঝা গেল? তো তোমাদের আজকে ব্যাচে আমি সেকেন্ড পার্টটা পুরো থিওরিটিক্যাল করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমাদের হয়ে গেল। পরবর্তীকালে কারো যদি অসুবিধা থাকে তোমরা ইউটিউবে গিয়ে আর একবার করে নিও ক্লাস, তাহলেই সমস্যা মিটে যাবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? তামান্না, বুঝতে পেরেছো কি বললাম? ওই জন্য মানে ভেবে নেবো, মানে আমি এমন ভাবে করাবো যাতে চলছে মনে হয় যেন ইউটিউবে চলছে। ক্লিয়ার? আজকের দিনটার জন্য একটুখানি অ্যাডজাস্ট করো সবাই। ক্লিয়ার হয়েছে কি বললাম? আজকের দিনটা সবাই একটু অ্যাডজাস্ট করো, তারপরে তো তোমাদের জন্য নতুন নতুন অনেক জিনিস আসছে, সমস্যা নেই, এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আসছে, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, চলো তোমরা এখানে ক্লাসটা করে নাও। আর যদি সমস্যা থেকে যায়, কোনো ডাউট থেকে যায়, ইউটিউবে গিয়ে আর একবার করে নিও, সমস্যা কি আছে, কোনো সমস্যা নেই। তোমাদের তোমাদের তো হয়ে গেলেই ভালো হয়, তাই না? করিনিকা, তামান্না, সবিক, ওকে ঠিক আছে। তো আগের দিন যেটুকু করিয়েছিলাম আমি, তারপর থেকে আমরা আজকে এই চ্যাপ্টারটা আজকে শেষ করার চেষ্টা করব। ক্লিয়ার? শেষ করেই দেবো, চেষ্টা করব না, এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি আজকে কিন্তু কমেন্টে বেশি ধ্যান দেবো না, ঠিক আছে। তোমরা জাস্ট ক্লাস করে নেবে, তারপরে পরশুদিন যখন আবার মানে ক্লাস আসে, পরশুদিনও তো ব্যাচের ক্লাস আছে, তখন ডাউটগুলো তোমাদের সমস্ত কিছু সলভ করে দেবো। এবং পরশুদিন এই চ্যাপ্টারের উপরে ব্যাচে কিন্তু আমি পুরো ইয়ে করাবো, মানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো। যত ডাউট আছে সব পরশুদিন দুপুরবেলা পুরো কি হয়ে যাবে বলো তো, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো তাহলে শুরু করছি। হ্যাঁ, ওয়েলকাম টু টপার্স গ্রুপ, দেখো শিক্ষাশ্রম, সরি, ওয়েলকাম টু টপার্স গ্রুপ শিক্ষাশ্রম। কালকে
আমরা কালকে নয় সরি, গতদিন আমরা একটা চ্যাপ্টার শুরু করেছিলাম, সেটা হচ্ছে অ্যাসিড বেস আর সল্ট, অ্যাসিড ক্ষার লবণ, ঠিক আছে। আজকে হলো তার সেকেন্ড পার্ট। দেখো আগের দিন আমরা যেখানে চ্যাপ্টারটা শেষ করেছিলাম, আমরা তারপর থেকে আজকে শুরু করব, ক্লিয়ার? তারপর থেকে আমরা শুরু করব। আগের দিন আমরা কি কি পড়েছিলাম একটুখানি রিভাইজ করে নিই, তারপরে আমরা পড়ে যাচ্ছি, ঠিক আছে। আগের দিন আমরা দেখেছিলাম অ্যাসিড পড়েছিলাম, অ্যাসিড পড়েছিলাম। অ্যাসিড মাত্রই কি? অ্যাসিড মাত্রই হলো হাইড্রোজেন, আর অ্যাসিড জলীয় দ্রবণে কি আয়ন দেয়? H+ আয়ন দেয়। তারপরে আমরা কি পড়েছিলাম? অ্যাসিডের ধর্ম পড়েছিলাম। অ্যাসিডের ধর্ম, যে অ্যাসিড কার সঙ্গে কিরকম ভাবে বিক্রিয়া করে, ধাতুর সঙ্গে কেমন বিক্রিয়া করে, অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি করে না, ধাতব অক্সাইডের সঙ্গে, ধাতব কার্বনেটের সঙ্গে, অ্যাসিড ক্ষারের সঙ্গে কেমন বিক্রিয়া করে, এই সমস্তগুলো আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে, এই সমস্তগুলো। এবং সেখানে আমরা কি পড়েছিলাম আরো? আমরা পিএইচ স্কেল সম্বন্ধে পড়েছিলাম, ঠিক আছে, পিএইচ স্কেল সম্বন্ধে পড়েছিলাম। আর সরি, আরো কি পড়েছিলাম? আমরা যত অর্গানিক অ্যাসিড আছে, যত অর্গানিক অ্যাসিড আছে, সেগুলো সম্বন্ধেও কিন্তু আমরা পড়েছিলাম। ক্লিয়ার হয়েছে? অর্গানিক অ্যাসিড বলতে উইক অ্যাসিড, মানে ন্যাচারাল অ্যাসিড যেগুলো গেলে অর্গানিক অ্যাসিড, বা এটাকে তুমি উইক অ্যাসিডই বলতে পারো, বা ন্যাচারাল অ্যাসিডও কিন্তু তোমরা এটাকে বলতে পারো। ক্লিয়ার হয়েছে? ন্যাচারাল অ্যাসিডও কিন্তু বলা যায়। এই সমস্ত সম্বন্ধে আমরা আগের দিন পড়েছি। ক্লিয়ার আছে? কোথায় কি অ্যাসিড পাওয়া যায়, কার কত পিএইচ, এই সমস্ত সম্বন্ধে কিন্তু আমরা আগের দিন পড়েছি। আজকে পড়বো আমরা তারপর থেকে। দেখো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো বিভিন্ন অ্যাসিড সম্বন্ধে, বিভিন্ন অ্যাসিড সম্বন্ধে, ঠিক আছে। কি কি অ্যাসিড সম্বন্ধে পড়বো? যেমন ধরো কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাসিড আছে, যেমন ধরো এক একটা করে আমরা পড়বো। সবার আগে আমরা পড়বো, দেখা গেলো H2SO4। কি পড়বো? H2SO4। এগুলো সব কি অ্যাসিড? এগুলো সব হচ্ছে স্ট্রং অ্যাসিড। H2SO4 এর নাম কি? এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। কি বলা হয়? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ক্লিয়ার? সালফিউরিক অ্যাসিড, ক্লিয়ার? এই H2SO4 সম্বন্ধে আজকে আমরা পড়বো, এবং দু তিনটে অ্যাসিড আছে, ঠিক আছে। এই অ্যাসিড সম্বন্ধে আমরা পুরো ডিটেলটা পড়বো, তাহলে তোমাদের কোনো কোশ্চেনে, এই অ্যাসিডের ভেতর থেকে প্রচুর কোশ্চেন দেয়, ঠিক আছে। সেই জন্য আমরা এই প্রত্যেকটা অ্যাসিড সম্বন্ধে একটা একটা করে পড়বো। এটাকে কি বলা হয়? সালফিউরিক অ্যাসিড বলা হয়, ঠিক আছে। আর এর সংকেত কি? H2SO4। এক একটা পয়েন্ট করে পড়বো আমি, এক একটা পয়েন্ট, ঠিক আছে। যারা ব্যাচে আছো তারা তো তোমরা পিডিএফ পেয়েই যাবে, আর যারা ব্যাচে নেই, যারা ইউটিউবে ক্লাস করছো, তারা নোটস করে নাও। ক্লিয়ার হয়েছে? যেমন ধরো H2SO4, এটাকে কি বলা হয় জানো তো? এর রাসায়নিক নাম তো সালফিউরিক অ্যাসিড, এটা তো আছেই, কিন্তু এর আরো নাম আছে। কি নাম আছে স্যার? এটাকে বলা হয় কিং অফ অ্যাসিড বলা হয়। এটাকে কি বলা হয়? কিং অফ অ্যাসিড, মানে অ্যাসিডের রাজা বলা হয়, অ্যাসিডের রাজা বলা হয়। কেন কেন স্যার অ্যাসিডের রাজা বলা হয়? কারণ আমরা যেসব পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করি এবং দৈনন্দিন জীবনে যেসব অ্যাসিডগুলো আমরা ব্যবহার করি, তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসিডের নাম হচ্ছে H2SO4। মানে মানুষের দৈনন্দিন জীবনে বা পরীক্ষাগারে, ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিডটা সবচেয়ে বেশি কাজে লাগে, ঠিক আছে। সেই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কিং অফ অ্যাসিড বলা হয়, কিং অফ অ্যাসিড বলা হয়। ক্লিয়ার হয়েছে? কিং অফ অ্যাসিড। হয়েছে? এবার দেখো এর আর একটা নাম আছে, যেটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটোই পয়েন্টই খুব আসে পরীক্ষায়, সমস্ত পরীক্ষায় আছে, শুধু রেলের পরীক্ষায় বলে না, তুমি যে কোনো পরীক্ষা দিতে যাবা পুরো ভারতবর্ষে, সব পরীক্ষায় আসে এই এই কোশ্চেন দুটো। কি? যে কিং অফ অ্যাসিড কাকে বলা হয়, সরি, কিং অফ অ্যাসিড কাকে বলা হয়, আর হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। এটাকে কি বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল। খুব খুব ইম্পর্টেন্ট, অয়েল অফ ভিট্রিয়ল। কোন অ্যাসিডকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল, ঠিক আছে। এই দুটো কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, খুব, যতগুলো পয়েন্ট লেখাবো সবগুলো ইম্পর্টেন্ট। কিং অফ অ্যাসিড কাকে বলা হয়? H2SO4 কে বলা হয়, বা সালফিউরিক অ্যাসিড কে বলা হয়। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিড কে বলা হয়। আরো কি? এটাকে কি বলা হয় জানো? এটাকে ব্যাটারি অ্যাসিডও বলা হয়। কি বলা হয়? ব্যাটারি অ্যাসিডও বলা হয়, ঠিক আছে। বা তোমাকে কোশ্চেন দেবে ব্যাটারি অ্যাসিড, বা এটাকে লেড স্টোরেজ ব্যাটারি যেগুলোকে বলা হয়, ঠিক আছে। মোবাইলে যে ব্যাটারিগুলো হয়
সেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে, ওইগুলো নাই কিন্তু বিভিন্ন গাড়ি ঘোড়াতে বাড়িতে, ঠিক আছে, যেসব ব্যাটারিগুলো ইউজ করা হয় সেগুলোকে কি বলা হয়, লেড স্টোরেজ, ঠিক আছে, লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি। ক্লিয়ার? এই লেড স্টোরেজ ব্যাটারিতে কি ব্যবহার করা হয়, H2SO4 ব্যবহার করা হয়, সেই জন্য এটাকে ব্যাটারি অ্যাসিডও বলা হয়। কি বলা হয় এটাকে? ব্যাটারি অ্যাসিডও বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু, ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, লেড স্টোরেজ ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, অ্যান্সার কি হবে, H2SO4, H2SO4। ক্লিয়ার হয়েছে? এই তিনটে পয়েন্ট কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক। এমন কোনো পরীক্ষায় নেই যে 100 বার করে এই কোশ্চেনগুলো আসেনি, এমন কোনো পরীক্ষা নেই। বোঝা গেল ব্যাপারটা? এই তিনটে পয়েন্ট খুব খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, এই সালফিউরিক অ্যাসিড না সার তৈরিতেও ব্যবহার করা হয়, মানে ফার্টিলাইজার, যেটাকে কি বলা হয়, ফার্টিলাইজার বা সার, সার তৈরি করতেও এই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কিন্তু ম্যাক্সিমাম অ্যাসিড অন্য একটা অ্যাসিড ব্যবহার করা হয়, আমরা আসছি একটু পরেই যে সার তৈরিতে কোন অ্যাসিড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে, আসছি আমরা একটু পরেই আসছি, ঠিক আছে, ভালো করে দেখো। সেটা হলো সালফেট যত সার আছে, মানে যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছো তারা দেখবে যে সালফেট সার দেওয়া হয়, ঠিক আছে, আমরা কি বলি, সালফেট সার জমিতে দেওয়া হয়। এই সালফেট জাতীয় মানে এই SO4 জাতীয় সার যত আছে সেই সারগুলো তৈরি, সেই সারগুলো তৈরি করতে কি ব্যবহার করা হয়, এই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। তার মানে এখানে কি বলতে পারি, যে সালফেট সার ব্যবহার করতে, ঠিক আছে, সালফেট সার, সালফেট জাতীয় সার তৈরিতে, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। যদি বলে ফার্টিলাইজার তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে, যদি অপশনে H2SO4 থাকে তাহলে এটাও হতে পারে, আরেকটা আছে ওইটা বেশি আসে, এইটা থাকে না, ঠিক আছে, সেটা আমরা সেটা হচ্ছে HNO3, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড বলে ওটাকে, HNO3, ওইটা ব্যবহার করা হয় বেশি ফার্টিলাইজার তৈরিতে। কিন্তু যত সালফেট জাতীয় সার আছে সেই সালফেট জাতীয় সার তৈরিতে সব কি ব্যবহার করা হয়, এই H2SO4 ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? এই কটা পয়েন্ট তোমার শুধু পড়তে হবে এই সালফিউরিক অ্যাসিড থেকে, এর বাইরে সালফিউরিক অ্যাসিডে কোনো কোশ্চেন আসবে না। আর একবার রিপিট করে দিই, পড়া এখানে বসে তোমরা মুখস্থ করে যাও কি, যে H2SO4 এর রাসায়নিক নাম কি, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটাকে কিং অফ অ্যাসিড বলা হয়। এর আরেক নাম কি, অয়েল অফ ভিট্রিয়ল। তোমরা যারা পড়াশোনা বা সঙ্গে যুক্ত, যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু ঘাটলেই তোমরা দেখতে পাবা যে এই কোশ্চেনগুলো, এই যে ব্যাটারি, ঠিক আছে, কিং অফ অ্যাসিড আর অয়েল অফ ভিট্রিয়ল, এই তিনটে জিনিস কতবার বিভিন্ন পরীক্ষা এসেছে আমার বলা লাগবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর একটা জিনিস মনে রাখবা, কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে, ঠিক আছে, গত 20 বছরে কোন পরীক্ষায় কি কোশ্চেন এসছে সেগুলো তোমাদের জানা কিন্তু খুবই জরুরি। জরুরি মানে খুবই জরুরি, জানতেই হবে যে কোন পরীক্ষায় কোন বছরে কি টাইপের কোশ্চেন আসছে, এখন কোন কোশ্চেন আপডেটেড হয়েছে, কোন টাইপের কোশ্চেন বেশি আসে, এগুলো তোমাকে খাটতে হবে। তুমি না খাটলে সবসময় যে আমরা বলবো তারপরে তুমি করবে, তার উপরে তুমি নির্ভর করে থাকবে, তা তো হয় না কখনো, তোমাকেও খাটতে হবে প্রচুর। বোঝা গেল ব্যাপারটা? তো বিভিন্ন যত পরীক্ষা আছে, CGL, SSC যত পরীক্ষা আছে, রেলের যত পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষা প্রিভিয়াস ইয়ার তোমাদের ফলো করতে হবে, নখদর্পণে রাখতে হবে যে কোন বছরে কোন লেভেলের কোশ্চেন আসছে, কতটা আপগ্রেড আসছে, কতটা ডেপথ লেভেলের কোশ্চেন আসছে, এগুলো খেয়াল রাখতে হবে। কোন কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, এগুলো তোমাদেরকেই কিন্তু করতে হবে না, তোমরা না করলে কি করে পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে। আর সবসময় যেন পরীক্ষা দিতে হয়, ঠিক আছে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করতে। একটা জিনিস বুঝবা, ঠিক আছে, কোনো টিচার তোমাকে সাজেশন দেবে, তারপরে তুমি পড়বা, সেইভাবে চাকরি হওয়া খুব কষ্টকর। কিন্তু তোমাকে নিজেকে শিখতে হবে যে কোনটা আমাকে পড়তে হবে। যেদিন তুমি শিখে যাবা যে এই জিনিসগুলো চাকরির পরীক্ষার জন্য আমাকে পড়তে হবে, সেদিনও তুমি চাকরি পেয়ে যাবা। ক্লিয়ার হয়েছে? তাই তোমার জানাটা কিন্তু খুব জরুরি। এই H2SO4 থেকে এর বাইরে আর কোশ্চেন কিন্তু তোমার আসবে না। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার আসি, দেখো, এবার আসি হচ্ছে আমাদের অন্য একটা অ্যাসিড, HNO3, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড, HNO3। এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড। এর রাসায়নিক নাম কি স্যার? এর রাসায়নিক নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? এবার এগুলো স্যার কোন কোন কাজে লাগে, এই নাইট্রিক অ্যাসিড কোন কোন কাজে লাগে দেখো।
ব্যাপারটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড ওই যে বললাম সার তৈরিতে খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট সার বা ফার্টিলাইজার, কি ফার্টিলাইজার তৈরিতে, ঠিক আছে, এই সারটা এই ধরনের বা এই তোমার অ্যাসিডটা ব্যবহার করা হয় সার তৈরিতে। কি স্যার? সার তৈরিতে এই অ্যাসিডটা কি করা হয়? ব্যবহার করা হয়। সার তৈরির জন্য এই অ্যাসিডটা ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? ফার্টিলাইজার তৈরিতে এই অ্যাসিডটা ব্যবহার করা হয়, খুব খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। যেমন ধরো মাটিতে ফসল উৎপাদনের জন্য বা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য, ঠিক আছে, উর্বরতা বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন সেটাকে বলা হয় এনপিকে। এটা তোমাদের অন্য একটা চ্যাপ্টারে পড়াবো। এনপিকে, এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম, ঠিক আছে। এই এনপিকে জিনিসটা মাটির জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম। ক্লিয়ার? তো এই যে এনটা যদি দেখো H2SO পরে যদি এই নাইট্রোজেনটা খুব খুব ইম্পর্টেন্ট মাটির জন্য, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো তারপরে এই এনটা যদি আমি H2SO4 দিয়ে সার তৈরি করি তাহলে এন আমি পাবো কোথায়? এই নাইট্রোজেন আমি পাবো কোথায়? সেই জন্য সার তৈরিতে ওই সালফিউরিক অ্যাসিড প্লাস এই HNO3 দুটো জিনিসই কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ সবথেকে বেশি ব্যবহার করা হয় কোনটা? সবথেকে বেশি ব্যবহার করা হয় HNO3। ক্লিয়ার? HNO3। তাহলে স্যার সার তৈরি তো বুঝলাম, ফার্টিলাইজার তৈরিতে এটা ব্যবহার করা হয়। আচ্ছা আমরা H2SO4 এর কি পড়েছিলাম? H2SO4 এর অন্য নাম আছে, ঠিক আছে। তাহলে HNO3 এর কি অন্য নাম নেই? তাহলে স্যার HNO3 এর অন্য নাম কি? HNO3 এর অন্য নাম কি? ক্লিয়ার? দেখো এইটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যাকুয়া ফর্টিস বলা হয়। কি বলা হয়? অ্যাকুয়া ফর্টিস। এর অন্য নাম কি? অ্যাকুয়া ফর্টিস। খুব ইম্পর্টেন্ট অ্যাকুয়া ফর্টিস। HNO3 এর অন্য নাম কি স্যার? HNO3 এর অন্য নাম হচ্ছে অ্যাকুয়া ফর্টিস, ঠিক আছে। বা আরেকটা নাম আছে, এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় স্পিরিট অফ নাইটার, ঠিক আছে। স্পিরিট অফ নাইটারও বলা হয় এটাকে। এই দুটোই মনে রাখবে, কি অ্যাকুয়া ফর্টিস, ঠিক আছে, বা স্পিরিট অফ নাইটার। স্পিরিট অফ নাইটার এটা হচ্ছে যেমন H2SO4 এর অন্য নাম কি স্যার? H2SO4 এর অন্য নাম হচ্ছে তোমার কিং অফ অ্যাসিড আর হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। খুব ইম্পর্টেন্ট, ওটা সবচেয়ে বেশি আসে। ক্লিয়ার? আর এই অ্যাকুয়া ফর্টিস HNO3 এর অন্য নাম কি স্যার? অ্যাকুয়া ফর্টিস বা স্পিরিট অফ নাইটার। স্পিরিট অফ নাইটার বোঝা গেল? স্পিরিট অফ নাইটার। ক্লিয়ার? এবার দেখো স্পিরিট অফ নাইটার স্যার এটা আর কি কাজে লাগে? এটা আর কাজে লাগে হচ্ছে কি তৈরি করতে বলছি, বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ বিস্ফোরক, ঠিক আছে। এক্সপ্লোসিভ বা যেটাকে বাংলায় বলা হয় বিস্ফোরক, ঠিক আছে। বিস্ফোরক তৈরি করতে কি ব্যবহার করা হয়? এই HNO3 ব্যবহার করা হয়। HNO3 ব্যবহার করা হয়, ঠিক আছে। স্যার বিস্ফোরক কি কি দিয়ে তৈরি করে? যেমন ধরো TNT, ঠিক আছে, এর একটা ফুল ফর্ম আছে বলে দিচ্ছি। আরো কি? আরো আছে TNP। এই দুটো খুব ইম্পর্টেন্ট। TNTর ফুল ফর্ম হচ্ছে TNTর ট্রাই নাইট্রো টলুইন, ঠিক আছে, ট্রাই নাইট্রো টলুইন। TNTর ফুল ফর্ম হচ্ছে কি? ট্রাই নাইট্রো টলুইন। আর TNPর ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রো ফেনল, ঠিক আছে, ট্রাই নাইট্রোফেনল। এই TNPরই অন্য আরেকটা নাম আছে, ওটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। দেখো এই TNT বা TNP, তারপরে যেমন ধরো বলো RDX তৈরিতে এই TNP এইগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। একবারে ডিরেক্ট যে HNO3 মানে বিস্ফোরক হয়ে যাবে তাই না, তার বিভিন্ন প্রসেস আছে। প্রথমে এইটা থেকে এইটা তৈরি হয়, তারপরে এইটার থেকে RDX তৈরি করা হয়। TNT স্যার ফুল ফর্ম কি? TNTর ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। আর TNPর ফুল ফর্ম কি? TNPর ফুল ফর্ম হচ্ছে ট্রাই নাইট্রোফেনল, PHENOL, ফেনল।
এটারই অন্য আরেকটা নাম আছে জানো তো, টিএনপি বা ট্রাইনাইট্রোফেনলই অন্য একটা নাম আছে, তার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। তার নাম কি? পিক্রিক অ্যাসিডও বলা হয় এটাকে, পিক্রিক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে, তো তোমাকে যদি কখনো কোশ্চেন আসে যে পিক্রিক অ্যাসিড তৈরিতে বা টিএনপি তৈরিতে বা টিএনটি তৈরিতে বা আরডিএক্স তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় HNO3, HNO3। ক্লিয়ার হয়েছে? এক্সপ্লোসিভ বা বিস্ফোরক তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? HNO3 ব্যবহার করা হয়। বিস্ফোরক কি কি দিয়ে তৈরি হয়? টিএনটি দিয়ে, টিএনপি দিয়ে, আরডিএক্স যেটা বিস্ফোরক সেটা তৈরি হয়। ক্লিয়ার? এই আরডিএক্স এর নাম তোমরা আশা করি শুনেছো আগে, আরডিএক্স। ক্লিয়ার হয়েছে এটুকু? বলো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? এবার দেখো আর স্যার কোন কোন কাজে লাগে, আর কোন কোন কাজে লাগে। আর হচ্ছে দেখো, যেমন ধরো HNO3, ধরো কাচের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস হয়, এবার কাচের উপর ডিজাইন তৈরি করতে হয় অনেক সময় ওপর দিয়ে, ঠিক আছে, বা কাচের কোনো জিনিসের উপর নিজের যদি নাম লিখতে হয়, কোনো কিছু লিখতে হয়, ঠিক আছে, তাহলে কি ব্যবহার করে, কি করে লিখবো? কাচ লিখতে গেলে তো মানে এমন কিছু অন্য কিছু দিয়ে নয়, কাচ কাটা হয় কি দিয়ে বলতো? হিরে দিয়ে কিন্তু কাচ কাটা হয়। ক্লিয়ার? এইবার ধরো কাচের উপর তুমি যদি কিছু লিখতে চাও তাহলেও তুমি সেটা HNO3 ব্যবহার করে লিখতে পারো। ক্লিয়ার? এটা কাচের সঙ্গেও কি করে বলতো? বিক্রিয়া করে। ঠিক আছে, কাচের উপর লেখা যায় কি দিয়ে? কাচের উপর বিভিন্ন জিনিস লেখা যায় HNO3 দিয়ে। ঠিক আছে, আর একটা কি জিনিস আসবে ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে অ্যাকুয়ারিজিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকুয়ারিজিয়া। অ্যাকুয়ারিজিয়া এটা তোমরা ছোটবেলায় পড়েছো, অ্যাকুয়ারিজিয়া বলা হয়। ঠিক আছে, এটারই জানো তো আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে, এটাকেই বলা হয় রয়্যাল ওয়াটার বলা হয়। কি বলা হয়? রয়্যাল ওয়াটারও বলা হয়। ঠিক আছে, এটাকে রয়্যাল ওয়াটারও বলা হয়। স্যার এটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি করতে দুটো অ্যাসিড লাগে, এটা তৈরি করতে দুটো অ্যাসিড লাগে। কি কি স্যার? ঠিক আছে, একটা হলো HCl, একটা কি HCl, আর একটা হলো HNO3। ঠিক আছে, HCl মানে কি স্যার? হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটা কি অনুপাতে লাগে? এটা হচ্ছে 3:1 অনুপাতে লাগে। 3 কি অনুপাতে? 1 অনুপাতে। স্যার এগুলো দিয়ে কি হয়? এই অ্যাকুয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটার দিয়ে কি হয়? দেখো এই অ্যাকুয়ারিজিয়া, ধরো তুমি আমাদের যে নোবেল মেটালগুলো আছে, নোবেল মেটাল কি কি আছে স্যার? যেমন ধরো তোমাদের সোনা মানে AU, রূপা মানে AG, প্ল্যাটিনাম, ঠিক আছে, প্ল্যাটিনাম। এই যে ধাতুগুলো আছে না, যারা সহজে অন্যের সঙ্গে বিক্রিয়া করে না, ঠিক আছে, এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় নোবেল মেটাল বলা হয়। এগুলোকে কি বলা হয়? নোবেল মেটাল বলা হয়, নোবেল মেটাল বলা হয় এগুলোকে। কারণ ঠিক আছে, এরা সহজে অন্য কিছুর সঙ্গে কি করে না? বিক্রিয়া করে না। কি হয়, ধরো সোনার সঙ্গে কোনো রূপ মিশে আছে বা সোনার সঙ্গে অন্য কিছু মিশে আছে, ঠিক আছে, তাহলে তুমি সোনাটাকে আলাদা করবে কি করে? কি করে করা যায় জানো তো? সেই জিনিসটাকে তুমি যদি অ্যাকুয়ারিজিয়ার মধ্যে তুমি যদি ফেলে দাও, অ্যাকুয়ারিজিয়া তৈরি করে তার মধ্যে যদি ফেলে দাও, তাহলে কি হয়ে যায়? সেই সোনা বা রূপো বা প্লাটিনাম গুলো সেই বস্তু থেকে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। মানে কি স্যার? মানে হলো এই রয়্যাল ওয়াটারের মধ্যে বা অ্যাকুয়ারিজিয়ার মধ্যে এই যে যত নোবেল মেটাল আছে, যত নোবেল মেটাল আছে, এগুলো কি হয়ে যায়? এগুলো দ্রবীভূত হয়ে যায় বা গলে যায়, দ্রবীভূত হয়ে যায় বা গলে যায় বলতে পারো তোমরা। ক্লিয়ার হয়েছে? এর মধ্যে যদি দাও তাহলে কিন্তু তুমি আর খুঁজে পাবা না। ঠিক আছে, মানে সোনার দেখা গেলো একটা চেন বা একটা আংটি তুমি এর মধ্যে ফেলে দিয়েছো বানিয়ে, পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে খবরদার বাড়িতে পরীক্ষা নিরীক্ষা করতে যেও না কিন্তু, যদিও তোমরা অ্যাসিড গুলো পাবেই না কোথাও। ঠিক আছে, তো এই নোবেল মেটালকে যদি এর মধ্যে ফেলা হয় তাহলে সেই এই অ্যাকুয়ারিজিয়ার মধ্যে কি হয়? এই নোবেল মেটালগুলো দ্রবীভূত হয়ে যায়, মানে সেই বস্তুর থেকে অন্য একটা বস্তুর থেকে আলাদা হয়ে যায়। ক্লিয়ার? তাহলে সেগুলোকে আলাদা করতে, সোনার উপর প্ল্যাটিনাম কে আলাদা করতে কি ব্যবহার করা হয়? অ্যাকুয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটার ব্যবহার করা হয়। এরা কি অনুপাতে থাকে? HCl HNO3 3:1। এটাও পরীক্ষায় আসে কিন্তু। কি অনুপাতে থাকে? 3:1 অনুপাতে থাকে। 3 অনুপাত HCl আর 1 অনুপাত HNO3। ঠিক আছে, 3 অনুপাত HCl, মানে HCl কতটা? HCl হচ্ছে 3 অনুপাত আর HNO3 হচ্ছে 1 অনুপাত। এটা আমি আগে লিখেছি, ওই জন্য 3টা আগে লিখেছি, এটা পরে লিখেছি তাই একটা পরে লিখেছি। ক্লিয়ার? 3:1 অনুপাতে 3 অনুপাত HCl আর 1 অনুপাত HNO3। মানে 3 লিটার যদি HCl না, তাহলে 1 লিটার কি নিতে হবে? HNO3 নিতে হবে। তারপরেই তৈরি হবে কি? অ্যাকুয়ারিজিয়া বা রয়্যাল ওয়াটার। বুঝতে পারছো এটুকু?
বোঝা গেছে? এবার দেখো, এবার আসি পরের পয়েন্টে। পরের পয়েন্ট হলো, আগের দিন আমরা পড়েছিলাম যে অ্যাসিড রেইন সম্বন্ধে আমরা আগের দিনই পড়েছি। অ্যাসিড রেইন সম্বন্ধে আমরা আগের দিনই পড়েছি। অ্যাসিড রেইনের জন্য দায়ী কোন কোন গ্যাস? একটা হচ্ছে SO2, ঠিক আছে, আর একটা হচ্ছে NO2, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা জলের সঙ্গে মিশে কি তৈরি করে? H2SO4 তৈরি করে, ঠিক আছে। আর এটা জলের সঙ্গে মিশে, বৃষ্টির জলের সঙ্গে মিশে কি তৈরি করে? HNO3, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। বেশি কোনটা থাকে? এইটা বেশি থাকে, এইটা অ্যাসিড রেইনে বেশি থাকে। ক্লিয়ার হয়েছে? এই দুটো গ্যাস, এই দেখো এর মধ্যে হাইড্রোজেন নেই, আগের দিন আমি পড়িয়েছি, এর মধ্যে কোনো কি নেই? হাইড্রোজেন নেই। তাও এদের নেচার কেমন? এদের নেচার কিরকম? অ্যাসিডিক। এদের নেচার কিরকম? অ্যাসিডিক বা আম্লীয়। ক্লিয়ার? আরেকটা গ্যাস আছে যেটার নাম কি? কার্বন ডাইঅক্সাইড। এটার নেচারও কি? অ্যাসিডিক। এর ধর্ম কিসের মতো? অ্যাসিডের মতো, যদিও এর মধ্যে কি নেই? হাইড্রোজেন নেই, কারণ আমরা আগের দিন পড়েছিলাম অ্যাসিড মাত্রই কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এই তিনটে হলো এক্সেপশন। ক্লিয়ার? এবার দেখো যে অ্যাসিড রেইনটা হয়, যে অ্যাসিড বৃষ্টিটা হয়, আগের দিন আমি পড়িয়েছিলাম কিনা মনে নেই, ঠিক আছে। এই অ্যাসিড বেসটি পিএইচ কত, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। সেটা আমি আজকে বলে দিচ্ছি, আগের দিন পড়িয়েছিলাম কিনা আমার খেয়াল নেই। অ্যাসিড বেসটির যে পিএইচ সেটা কত হয় স্যার? সেটা লেস দেন 5.5 হয়। কত? লেস দেন 5.5। যদি আগের দিন না পড়িয়ে থাকি তাহলে তোমরা আজকে লিখে নাও 5.5। মানে দেখো কত পরিমাণ অ্যাসিড থাকবে বৃষ্টির জলে এটা তো নির্দিষ্ট নয়, ঠিক আছে, কিন্তু 5.5 এর কম হবে এটা কিন্তু শিওর। 5.5 এর কম হবে এটা শিওর, কিন্তু এক্সাক্ট কত হবে সেটা কিন্তু নির্ভর করে কতটা এই গ্যাসগুলো পরিবেশে কত পরিমাণে রয়েছে তার উপর নির্ভর করে। যদি বেশি বেশি থাকে তাহলে বেশি বেশি অ্যাসিড করবে, তাহলে কি হয়ে যাবে? এটার আরো পিএইচ এর ভ্যালুটা আরো কি হয়ে যাবে? কমে যাবে। আমরা পিএইচ স্কেলেও পড়েছিলাম, সেই 0 থেকে কি পর্যন্ত? 0, 7, 14, টোটাল রেঞ্জ কত? 14। ক্লিয়ার? এটা আমরা কিন্তু পড়েছিলাম। এই অ্যাসিড রেইন সম্বন্ধে কিন্তু আমরা আগের দিন পড়ে নিয়েছি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? এর কারণে কি হয়? মার্বেল ক্যান্সার হয়, সবকিছু হয়। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমাদের দুটো অ্যাসিড পড়া হয়ে গেল। এবার আসি আমাদের হচ্ছে 3 নম্বর অ্যাসিড। 3 নম্বর অ্যাসিড হচ্ছে আমাদের HCl। মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে বা কেমিক্যাল নেম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিয়ার? এইবার যে পয়েন্টটা বলবো মারাত্মক, ঠিক আছে, ইম্পর্টেন্ট, প্রচুর বার, 1000 বার পরীক্ষা এসেছে, 1000 বার। এটাকে বাথরুম অ্যাসিডও ব্যবহার বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় বাথরুম অ্যাসিড বলা হয়। কেন স্যার বাথরুম অ্যাসিড? কারণ বাথরুমের যে মার্বেলগুলো থাকে বা বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অ্যান্সার কি হবে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেই জন্য এটাকে কি বলা হয় স্যার? এটাকে বাথরুম অ্যাসিড কিন্তু বলা হয়। এটাকে কি বলা হয়? এর আরেকটা নাম হচ্ছে বাথরুম অ্যাসিড। কেন? কারণ বাথরুম পরিষ্কার করার জন্য, ঠিক আছে, টয়লেট পরিষ্কার করার জন্য যে অ্যাসিড ব্যবহার করা হয় সেটা হলো কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিয়ার? আরো কি কি পয়েন্ট আছে? আরো অনেক পয়েন্ট আছে HCl এর। যেমন ধরো সবচেয়ে খতরনাক অ্যাসিড কোনটা? আগের দিন আমি পড়িয়েছিলাম সবচেয়ে খতরনাক অ্যাসিড হচ্ছে এই HCl। এর পিএইচ ভ্যালু কত হতে পারে? এর পিএইচ ভ্যালু কিন্তু 0, ঠিক আছে। যেটা তোমাকে কনসেন্ট্রেটেড HCl বলে, কনসেন্ট্রেটেড HCl যেটা, ঠিক আছে স্যার। কনসেন্ট্রেটেড HCl কি? মানে যে দ্রবণে, যে জলীয় দ্রবণে HCl এর পরিমাণ কি বেশি থাকে, ঠিক আছে, অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, সেটাকে বলা হয় কনসেন্ট্রেটেড অ্যাসিড, ঠিক আছে। এই HCl এর যে পিএইচ সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে 0। এই HCl কিন্তু খাওয়া যায় না, এই HCl কিন্তু খাওয়া যায় না। ক্লিয়ার? খেলেই কিন্তু তোমার সব পুড়ে যাবে, একদম পেট পর্যন্ত যাবেই না। অনেকে বলে স্যার পেট পুড়ে যাবে, আরে পেট পর্যন্ত যাবেই না, তার আগে তোমার মুখটুক গলা টলা সব পুড়ে যাবে। এর পিএইচ ভ্যালু হচ্ছে কত? 0। এটা হচ্ছে সবচেয়ে কি স্ট্রংগেস্ট অ্যাসিড এটা, ঠিক আছে, জেনে নাও ওটা। স্ট্রংগেস্ট অ্যাসিড কি? সেটা হলো কনসেন্ট্রেটেড HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের পেটে স্যার কোন ওষুধ পাওয়া যায়, এই কোন অ্যাসিড পাওয়া যায়? আমাদের পেটে পাওয়া যায় HCl। পেটে কি পাওয়া যায়? HCl পাওয়া যায়। পেটে কি পাওয়া যায় স্যার? HCl পাওয়া যায়।
তাহলে এই সিএল যদি বলছেন স্যার যে খেলে আমাদের মুখ পুড়ে যাবে, জিভ পুড়ে যাবে, ঠিক আছে, পেটে, তাহলে এই HCl যদি পেটেই তৈরি হয় বা পাকস্থলীতে তৈরি হয়, পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? পাকস্থলীতে তৈরি হয় কি HCl। পেটে যে HCl পাওয়া যায় সেটা কোথায় তৈরি হয়? পাকস্থলী থেকে তৈরি হয়, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? HCl তৈরি হয় গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, ঠিক আছে। তাহলে স্যার আমাদের পেট পুড়ে যায় না কেন? পেট পুড়ে যায় না কেন? পেট পুড়ে না যাওয়ার দুটো কারণ আছে। পেট আমাদের পুড়ে না যাওয়ার কি দুটো কারণ আছে। কি কারণ স্যার? দুটো কারণ হচ্ছে, আমাদের পেটে যে HCl বেরোয়, আমাদের পাকস্থলী থেকে যে HCl বেরোয়, ঠিক আছে, ওই HCl এর pH ভ্যালু কিন্তু 0 হয় না। ওই HCl এর pH ভ্যালু কি হয় না? 0 হয় না। স্যার কত হয়? পেটের যে HCl থাকে তার pH ভ্যালু হয় হচ্ছে তোমার 1.5 থেকে 2 এর মধ্যে। কতর মধ্যে? 1.5 থেকে 2 এর মধ্যে। খুব ইম্পর্টেন্ট। আগের দিন এটা আমি বলেছি কিনা জানি না, মনে নেই। ক্লিয়ার? যদি না বলে থাকি তাহলে সবাই নোট করে নাও। পেটের যে HCl পাওয়া যায়, আমাদের পেটে বা পাকস্থলী থেকে যে HCl পাওয়া যায়, তার pH ভ্যালু কত হয়? 1.5 থেকে 2 এর মধ্যে হয়, 1.5 থেকে, ঠিক আছে, 2 এর মধ্যে হয়। ক্লিয়ার? কেন স্যার এরম কেন হয়? এরম কেন হয়? ব্যাপারটা হলো এরম হয় এই কারণে যে পেটে যে HCl বেরোয় তার সঙ্গে কি মেশানো থাকে বলতো? জল মেশানো থাকে, ঠিক আছে। অ্যাসিডে যত তুমি জল মেশাবে সেই অ্যাসিডের পাওয়ার তত কি হবে? কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে কি বললাম? অ্যাসিডে যত জল মেশাবে অ্যাসিডের পাওয়ার তত কমতে থাকবে। এই জন্যই বলে যে যখন তুমি ভাত খাও বা কোনো কিছু খাও, দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, যখন খাবার খাই তখন পেটের থেকে কি বেরোয়? HCl বেরোয়। HCl এর কাজটা কি? পেটে যে HCl বেরোয় সেই HCl এর স্যার কাজটা কি? কাজ হলো আমাদের খাবারের মধ্যে যে জীবাণুগুলো থাকে, সেগুলোকে ধ্বংস করা। HCl কিন্তু খাবার হজম করে না, ভুল ধারণা, ঠিক আছে। তোমরা যদি বলো যে HCl এর কাজ কি খাবার হজম করা, না স্যার, HCl খাবার হজম করতে সাহায্য করে না বিন্দু মাত্র। তাহলে স্যার HCl কেন বেরোয়? দেখো, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে বা জীবাণু থাকে। ক্লিয়ার? পেটের থেকে HCl গুলো বেরোয় কিসের জন্য? যে খাবারের সঙ্গে সঙ্গে যে ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো গেছে সেগুলোকে মেরে ফেলার জন্য। ক্লিয়ার হচ্ছে? এইবার ধরো তুমি যে পেটে HCl বেরোচ্ছে তার মধ্যে কি মেশানো আছে? এমনি পেটের যে জল রয়েছে, ঠিক আছে, লালা রস রয়েছে, সেগুলো তার সঙ্গে মিশে যাবে। প্লাস তুমি যদি খাবার সময় আরো জল খাও, তাহলে কি হবে? ওই যে খাবার সময় যে HCl গুলো বেরোয় তার পাওয়ার কি হয়ে যাবে? একেবারেই কমে যাবে। মানে কি? HCl এর অ্যাকচুয়াল যে HCl এর কাজ, সেই কাজটাই তুমি করতে দিলে না। এই জন্যই বলে খাবার সময় জল খেতে নেই, ঠিক আছে। খাওয়ার অন্তত 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা পরে তুমি জল খাও, তাহলে তোমার এই পেটের যে HCl গুলো বেরোয় সেগুলো কি করতে পারে? পূর্ণরূপে কাজ করতে পারে। সেই জন্য খাওয়া উচিত নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তুমি খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নাও, ঠিক আছে। যাদের খাওয়ার সময় জল খেলে, মানে জল না খেয়ে পারো না যারা, ঠিক আছে, তারা কি করবে? খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নেবে, 1 ডগ জল খেয়ে নেবে, ঠিক আছে। তারপরে তা খাওয়া শুরু করবে, তারা দেখবে অত জল তেষ্টা পায় না। ক্লিয়ার? অত জল তেষ্টা পায় না। হ্যাঁ, ক্লিয়ার আছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেই জন্যই বলছি যে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে, যাতে খাবার সময় যত কম জল খাওয়া যায়, বা যদি না পারো না খেয়ে থাকতে পারো জল, ঠিক আছে, খাবার খানিকক্ষণ পরে 15 মিনিট, 20 মিনিট বা আধ ঘন্টা পরে জল খাও, তাহলে সবচেয়ে ভালো কাজ হয়। ঠিক আছে? কেন কাজ হয়? কি কাজ হয়? এইটা যে HCl নিজের কাজটা ঠিকঠাক করে করতে পারে। তুমি যত জল খাবা HCl তত কাজ করতে পারবে না। তাহলে তুমি যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া যুক্ত খাবার খেয়ে থাকো, সব খাবারেই ব্যাকটেরিয়া থাকে, তোমার বাড়িতে রান্না হোক আর বাজারে রান্না হোক বা ফুটপাতের খাবার হোক, ক্লিয়ার, যেখানে ওটা কেন ব্যাকটেরিয়া থাকে, তাহলে HClটা কাজ করতে পারে না। ওই জন্যই মানুষের এত কি হয়? শরীর খারাপ হয়। ক্লিয়ার হয়েছে? চেষ্টা করবে যাতে খাওয়ার সময় জল না খেয়ে। ক্লিয়ার? বোঝা গেল? পেটে যে HCl বেরোয় তার pH কত হয় না? 0 হয় না। কত হয়? 1.5 থেকে 2 এর মধ্যে। আরো একটা কারণ আছে, আমাদের যে পাকস্থলীটা হয় না, সেই পাকস্থলীর গায়ে একটা লেয়ার থাকে, একটা কি থাকে? একটা লেয়ার থাকে মোটা, ঠিক আছে, একটা পর্দা থাকে। ক্লিয়ার? ওই পর্দাটা অনেক কি হয়? মোটা হয়। ওই পর্দাটা পাকস্থলীর কি হয় না? বাইরে এই সেলগুলোকে লাগতে দেয় না। সেই জন্য পাকস্থলী কি হয় না? ক্ষতিগ্রস্ত হয় না। ক্লিয়ার আছে? এই দুটো কারণ, যে পেটের HCl এর pH অত হয় না, কত হয়? 1.5 থেকে 2 এর মধ্যে হয়, ঠিক আছে। আর পাকস্থলী গায়ে একটা মোটা আস্তরণ থাকে, সেই আস্তরণের জন্য কি হয় না? পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয় না। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে?
ঠিক আছে, এবার দেখো এর স্যার অন্য নাম কি, আর এরও একটা নাম আছে, যেমন H2SO4 এর অন্য নাম কি, H2SO4 এর অন্য নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল, কিং অফ অ্যাসিড। HNO3 এর অন্য নাম কি, অ্যাকুয়া40, স্পিরিট অফ নাইটার। তাহলে কি HCl এর অন্য নাম থাকবে না, ডাক নাম থাকবে না? এগুলো তো সব ভালো নাম। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সব সার্টিফিকেটের নাম, কিন্তু সার্টিফিকেটের নাম তো আলাদা আর ডাক নামও তো থাকে সবার। তাহলে স্যার এর ডাক নাম কি, এর ডাক নাম কি, HCl এর ডাক নাম কি, এটাকে কি নামে ডাকা হয়? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। এটাকে মিউরিয়েটিক অ্যাসিডও বলা হয়। কি বলা হয়? মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি কিন্তু। এই যে তিনটে অ্যাসিডের নাম, তিনটে অ্যাসিডের যে 3 রকম নাম, এই নামগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। এই নামগুলো পড়ে তুমি কোনো পরীক্ষা দিতে যাওয়ার জন্যই তুমি যোগ্য না, তুমি যদি এই নামগুলো পড়ে না যাও। ঠিক আছে, H2SO4 এর অন্য নাম কি, অয়েল অফ ভিট্রিয়ল। অ্যাকুয়া40 হচ্ছে তোমার HNO3 আর HCl এর হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলে দেখো যে কতবার এসেছে এই কোশ্চেনগুলো। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে? আর কি কাজে লাগে স্যার HCl আরো অনেক কাজে লাগে। যেমন ধরো ট্যানিং এর কাজে লাগে, চামড়া ট্যান করতে, সেটাকে বলা হয় কি, ট্যানিং। চামড়া ট্যান করতে এই HCl কি করা হয়, ব্যবহার করা হয়, চামড়া ট্যানিং এর কাজে লাগে। ক্লিয়ার? চামড়া ট্যানিং এর কাজে লাগে। ঠিক আছে, ক্লিয়ার? আরো কি স্যার, আরো পিভিসি মানে কি স্যার, আগেও আমি পড়িয়েছি। পিভিসির ফুল ফর্ম কি, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড সেটা হচ্ছে প্লাস্টিক, যেটাকে বলা কি, প্লাস্টিক। এই প্লাস্টিক তৈরিতেও কি বলা হয়, HCl কে কাজে লাগানো হয়। প্লাস্টিক তৈরিতে HCl লাগে, যেটাকে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। এটার ফুল ফর্মও পরীক্ষায় আসে, পলিভিনাইল ক্লোরাইড। এটা সম্বন্ধে ডিটেইলসে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো। ক্লিয়ার? অর্গানিক কেমিস্ট্রিতে এই পিভিসি সম্বন্ধে কিন্তু আমরা ডিটেইলসে পড়বো। আপাতত এখন শুধু নামটা জেনে রাখো, এই সংকেত কি, কি কাজে লাগে, কিভাবে তৈরি হয়, এগুলো সব আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো। ক্লিয়ার? এই গেল তোমাদের তিনটে অ্যাসিড, HCl, H2SO4 এবং HNO3। এই অ্যাসিডগুলো কি ধরনের অ্যাসিড স্যার? এই অ্যাসিডগুলো হলো তোমার ইনঅর্গানিক অ্যাসিড, যেগুলো ন্যাচারালি পাওয়া যায় না। ঠিক আছে, ল্যাবরেটরিতে তৈরি করতে হয়। শুধুমাত্র ন্যাচারালি এর মধ্যে কোনটা তৈরি হয়, HClটা তৈরি হয় ন্যাচারালি, আমাদের পেটে তৈরি হয়। কিন্তু পেটে যে HClটা তৈরি হয় তার pH ভ্যালু কিন্তু 0 থাকে না, কত থাকে, 1.5 থেকে 2 এর মধ্যে থাকে। ক্লিয়ার হয়েছে? এইটা হলো আমাদের তিনটে অ্যাসিড। ক্লিয়ার? এবারে তিনটে অ্যাসিড ছাড়াও আরো অনেক অ্যাসিড আছে যেগুলো আমাদের পড়া প্রয়োজন। আরো অনেক অ্যাসিড আছে, সেগুলো সম্বন্ধে আমি ওয়ান লাইনার হিসাবে সব বলে দিচ্ছি এক একটা করে। ক্লিয়ার হয়েছে? কি কি স্যার? যেমন ধরো অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় স্যার? অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আগের দিন পড়িয়েছি। অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় স্যার? টমেটোতে। কোন কাজে লাগে এটা? ঠিক আছে, কোন কাজে লাগে এই অক্সালিক অ্যাসিড? খুব ইম্পর্টেন্ট। দেখো আমাদের জামা কাপড়ে যদি কালির দাগ লাগে, ইঙ্ক মানে কি, কালির দাগ লাগে। প্লাস ধরো রাস্ট মানে কি স্যার? রাস্ট হলো তোমার ধরো জংয়ের দাগ, জং বলে যেটাকে। ঠিক আছে, ইঙ্কে কালির দাগ লাগে, জংয়ের দাগ লাগে জামা কাপড়ে, তাহলে সেই জামা কাপড়গুলো থেকে এই রাস্ট বা ইঙ্কের যে দাগ, ঠিক আছে, এই দাগগুলো তোলার জন্য, ঠিক আছে, কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় অক্সালিক অ্যাসিড। খুব খুব ইম্পর্টেন্ট। কি ব্যবহার করা হয়? জামা কাপড়ের যে ইঙ্কের দাগ বা রাস্ট বা জংয়ের দাগ, এটাকে কি বলা হয়? এটাকে সেই জং বলা হয় না, এটা হচ্ছে কালির দাগ। ঠিক আছে, এই কালির দাগ তোলার জন্য, জংয়ের দাগ তোলার জন্য, ঠিক আছে, কি ব্যবহার করা হয়? অক্সালিক অ্যাসিড। আর এই অক্সালিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? টমেটোতে পাওয়া যায়, টমেটোতে। ঠিক আছে, আর তাই বলে এই নয় যে এখন থেকে যে টমেটো জামা কাপড়ের দাগ লাগলো আর তুমি টমেটো বসে যে দাগগুলো তুলে ফেলবা, তা কিন্তু করতে যেও না, তাহলে কিন্তু আরো দাগ লেগে যাবে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? ওই ভুলটা যেন করতে যেও না যে স্যার বলেছিল যে টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে আর অক্সালিক অ্যাসিড দিয়ে রাস্টের দাগ বা ইঙ্কের দাগ তোলা যায়, তাহলে আমি ইঙ্কে কি করি, জামা কাপড়ে আমার টমেটো ঘষে দাগ তুলে ফেলবো। খবরদার ওই ভুল যেন করতে যেও না কেউ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, রিমুভিং ইঙ্ক রিমুভ করার জন্য, হ্যাঁ পলাশ, ঠিক আছে, খবরদার ওই কাজ, ওই ভুল করো না যেন। ক্লিয়ার? যেমন ধরো আরো একটা মজাদার জিনিস তোমাদের বলছি, দেখো ব্যাপারটা হচ্ছে, আরেকটা অ্যাসিডের নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড।
বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, হাসবে না কিন্তু। বেনজোইক অ্যাসিড কিসে পাওয়া যায় বলো তো? বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড পাওয়া যায় মূত্রে। আগের দিন আমি পড়িয়েছিলাম বেনজোইক অ্যাসিড কিসে পাওয়া যায়? মূত্রে পাওয়া যায়, তাই তো? মূত্রে পাওয়া যায়। পাওয়া যায় কোথায়? মূত্রে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। এবার দেখো মূত্রে পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায়? মূত্রে পাওয়া যায়, ঘাসে পাওয়া যায়, পাতায় পাওয়া যায়। ক্লিয়ার? এইবার দেখা গেল, ঠিক আছে, এই বেনজোইক অ্যাসিড কোন কাজে লাগে জানো? এই বেনজোইক অ্যাসিড কাজে লাগে হচ্ছে তোমার ফুড প্রিজার্ভেশন, মানে কি? খাবার সংরক্ষণ করতে। কি করতে? খাবার সংরক্ষণ করতে এই বেনজোইক অ্যাসিড কাজে লাগে, খাবার সংরক্ষণ। এবার তুমি যদি বলো স্যার আমি মূত্র দিয়ে খাবার সংরক্ষণ করব, তাহলে কি হবে? মানে কোনো একটা খাবারে তুমি মূত্র দিয়ে রেখে দিয়েছো, তাহলে কি খাবারটা সংরক্ষণ থাকবে বলো? ক্লিয়ার হয়েছে? খাবার সংরক্ষণ করতে কি ব্যবহার করা হয়? এই বেনজোইক অ্যাসিড ব্যবহার করা হয়। বেনজোইক অ্যাসিড কোথায় পাওয়া যায়? বেনজোইক অ্যাসিড পাওয়া যায় স্যার মূত্রে পাওয়া যায়। ক্লিয়ার? ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু খুব আসে যে বেনজোইক অ্যাসিড কোন কাজে পাওয়া যায়? কোথায়? মূত্রে পাওয়া যায়, ঠিক আছে, মূত্রে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। তাহলে খাবার সংরক্ষণ করতে কি পাওয়া যায়? ঠিক আছে, কি ব্যবহার করা হয়? বেনজোইক অ্যাসিড ব্যবহার করা হয়। এবার তুমি যদি ভাইস ভার্সা করতে যাও শেষ কিন্তু, ঠিক আছে, ভেবে নাও কি করবা এবার। বেনজোইক অ্যাসিড দিয়ে খাবার সংরক্ষণ করবা নাকি মূত্র দিয়ে খাবার সংরক্ষণ করবা? বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে খাবার সংরক্ষক হিসেবে কোন অ্যাসিড ব্যবহার করা হয়। দেখো খাবার সংরক্ষক কিন্তু অনেক রকম আসে, তোমরা অন্য একটা মেটাল নন মেটাল আমি পড়িয়ে দেবো এখন, ঠিক আছে। যেমন ধরো কিছু ভিজে খাবার আছে তার সংরক্ষণ আলাদা, ঠিক আছে, শুকনো খাবারের সংরক্ষণ আলাদা। যেমন লবণ, লবণ দিয়েও কি করা হয় বলতো? লবণ, তেল, ঠিক আছে, এগুলোও কিন্তু প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা হয়। দেখো না, তারপর তোমরা যখন ধরো বাড়িতে যখন মাছ আনে, দেখবা মা কাকিমারা কি করে বলতো? ওই মাছকে দেখবা কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেয়, ঠিক আছে। লবণ আর হলুদ কেন মাখায় জানো কি তোমরা? যে মাছ মাংস এগুলোতে লবণ হলুদ কেন মাখিয়ে দেওয়া? হাসছো কেন? ঠিক আছে, আমি কি ভুল বলছি কিছু? বেনজোইক অ্যাসিড কি মূত্রে পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। আবার খাবার সংরক্ষণ করতেও কি ব্যবহার করা হয়? বেনজোইক অ্যাসিড ব্যবহার করা হয়। এবার তোমার কাজ, তুমি ভেবে দেখো যে তুমি এইটা দিয়ে খাবার সংরক্ষণ করবা না এইটা দিয়ে করবা। এইটা পাওয়া যায়, এইটা পাওয়া যায়, তার মানে এই নয় যে এইটা দিয়ে খাবার সংরক্ষণ করা যায়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? লবণ খাবার সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়, তেল খাবার সংরক্ষণ হিসাবে ব্যবহার করা হয়। ওই যে বললাম লবণ মাছ মাংসে কেন লবণ হলুদ মাখিয়ে রাখে? লবণ কি করে? লবণ করে ওই মাছ মাংসগুলোকে নষ্ট হতে দেয় না, ঠিক আছে, অনেকক্ষণের জন্য সংরক্ষণ করে রাখে। আর হলুদ কি করে? হলুদ হচ্ছে মানে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। রান্নায় হলুদ দেয় কেন? কালার করার জন্য না, রান্নায় হলুদ দেয় হচ্ছে জীবাণু ধ্বংস করার জন্য। হলুদের মধ্যে জীবাণু ধ্বংস করার মতো একটা কি আছে? পাওয়ার আছে। ক্লিয়ার আছে? বোঝা গেল? জীবাণু ধ্বংস করার মতো কি আছে? পাওয়ার আছে। ক্লিয়ার? সেই জন্য মাছ মাংসে লবণ হলুদ দিয়ে প্রিজার্ভ করে রাখা হয়। তেল দেখো, আচার, আচার তোমরা বাড়িতে আচার বানাও না? তোমাদের বাড়িতে আচার আছে দেখো, তোমরা দেখবা আচার অনেক দিন কি থাকে? ভালো থাকে। কি করে ভালো থাকে? কারণ ওই আচারগুলো কিসের মধ্যে সংরক্ষণ করা হয়? তেলের মধ্যে সংরক্ষণ করা হয়। ক্লিয়ার হয়েছে? সেই জন্য এই লবণ তেল এগুলো কি অ্যাজ এ প্রিজারভেটিভ বা সংরক্ষক হিসাবে ব্যবহার করা হয়। তেমনি বেনজোইক অ্যাসিডও কি একটা সংরক্ষণ ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? পরীক্ষায় কিন্তু খুব আসে এটা। বেনজোইক অ্যাসিড খাবার সংরক্ষণ বা অ্যাজ এ প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো আগে আমরা পড়েছিলাম না একটা জিনিস, এখানে বলে দিই। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড কোথায় থাকে এটা সম্বন্ধে আরেকটা পয়েন্ট আমি বলে দিই, মনে বলো তাই বলে দিলাম। অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিড না কি করে জানো তো? অক্সালিক অ্যাসিডের জন্য কি হয়, আমাদের যে গল ব্লাডারে যে স্টোন হয় না, গল ব্লাডার স্টোন, ঠিক আছে, গল ব্লাডার, ঠিক আছে, স্টোন, গল ব্লাডার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট খুব। গল ব্লাডার স্টোন, যে গল ব্লাডারে যে স্টোন হয় না, ঠিক আছে, সেগুলো কিসের তৈরি হয়? সেগুলো কি তৈরি হয়? কি দিয়ে? তার মধ্যে কি থাকে? তার মধ্যে থাকে হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তাকে কি থাকে? ক্যালসিয়াম অক্সালেট। খুব ইম্পর্টেন্ট কিন্তু,
ঠিক আছে, লিখে নাও ক্যালসিয়াম অক্সালেট। মানে গল ব্লাডারে যে স্টোন গুলো হয় না, সেই স্টোন গুলো বা পাথরগুলো কিসের তৈরি হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ঠিক আছে, আমাদের রক্তে যে ক্যালসিয়াম থাকে না, আমাদের রক্তে যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়াম এই অক্সালিক অ্যাসিডের সঙ্গে মিশে কি তৈরি করতে পারে, গল ব্লাডারে স্টোন তৈরি করতে পারে। কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এটাই, যে গল ব্লাডারের যে স্টোন সেটা কিসের তৈরি হয়, ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়ামের সঙ্গে এই অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হতে পারে কি, ক্যালসিয়াম অক্সালেট। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? ঠিক আছে, আর ওই অক্সালিক অ্যাসিডও ফটোগ্রাফিতেও ব্যবহার করা হয়। অক্সালিক অ্যাসিড ওটা আসে না পরীক্ষায়, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা কি বললাম, ওই যে প্রিজারভেটিভ, বেঞ্জোইক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। মূত্রে কোন অ্যাসিড পাওয়া যায়, বেঞ্জোইক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার, বোঝা গেছে? আরো দেখো, আরো দু একটা লিখে নাও, আরো দু একটা আছে, যেমন ধরো, ভাই বুঝতে পারছো তো, সমস্যা হচ্ছে? দেবাশিস, সুমন, ক্লিয়ার হচ্ছে? আরো যেমন অ্যাসিড আছে, যেমন ধরো আরো আছে বোরিক অ্যাসিড। ঠিক আছে, এই সঙ্গে তো হচ্ছে বোরিক অ্যাসিডের সঙ্গে H3BO3 আই থিঙ্ক। ঠিক আছে, বোরিক অ্যাসিড, এটাকে তোমার এই চিহ্ন সংকেত মনে রাখতে হবে না, এটা নামটা মনে রাখবা, বোরিক অ্যাসিড। ঠিক আছে, বোরিক অ্যাসিড, এটা কি ব্যবহার করা হয়, এটা বিভিন্ন যে চোখের ড্রপ গুলো হয় না, চোখে যে ড্রপ দেয় না, চোখে ড্রপ, ঠিক আছে, ওই চোখের আই ড্রপ বলতে পারো, কি বলতে পারো, আই ড্রপ। পরীক্ষায় কোশ্চেন আসে, আই ড্রপ তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন অ্যান্টিসেপটিক তৈরি করতে, কি তৈরি করতে, অ্যান্টিসেপটিক তৈরি করতে কি ব্যবহার করা হয়, এই বোরিক অ্যাসিড ব্যবহার করা হয় অ্যান্টিসেপটিক তৈরি করতে। আই ড্রপ তৈরিতে কি ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ক্লিয়ার? তারপরে আগের দিনে আমি বলে দিয়েছি যে কোল্ড ড্রিঙ্কসে কোন কোন অ্যাসিড থাকে, কোল্ড ড্রিঙ্কসে আগের দিন বলে দিয়েছি, একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, প্লাস একটা থেকে কি, কার্বনিক অ্যাসিড, একটা কি, কার্বনিক অ্যাসিড। এই দুটো অ্যাসিড কিসে থাকে, কোল্ড ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিড আর হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটার ফসফরিক অ্যাসিডের কারণে টক লাগে কোল্ড ড্রিঙ্কস, আর কার্বনিক অ্যাসিডের জন্য কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। যে বুদবুদ গুলো বেরোয় না, যে ফিস করে আওয়াজ হয়, যে বুদবুদ গুলো বেরোয় কার্বন ডাই অক্সাইডের, ওটা কিসের থেকে তৈরি হয়, এই কার্বনিক অ্যাসিডের থেকে তৈরি হয়। আর এই ফসফরিক অ্যাসিডের জন্য কি হয়, একটু টক লাগে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? বলো তো দেখি, এই যে সোডা ওয়াটার যে তোমরা খাও না, সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস বলতে পারো, এটা কি আবিষ্কার করেছিল বলো তো, সরি, সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস বলতে পারো। সোডা ওয়াটার কি আবিষ্কার করেছিল, এটাও পরীক্ষায় এসেছে জানো, প্রিস্টলে। ঠিক আছে, প্রিস্টলে আবিষ্কার করেছিল সোডা ওয়াটার। ক্লিয়ার হয়েছে? আর একটা জিনিস লাস্ট লিখে নাও, সেটা হচ্ছে, বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে? কমেন্ট গুলো একটু দেখে নি, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট গুলো তো দেখছি না আমি, জাস্ট এখানে পড়িয়ে দিচ্ছি আমি। ক্লিয়ার? যেমন ধরো আরেকটা অ্যাসিড আছে যার নাম ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কেন হয় স্যার, কোথা থেকে পাওয়া যায়? আমরা যদি অতিরিক্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার পাই, কি প্রোটিন জাতীয় খাবার, আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন খাবার খাই, ঠিক আছে, বেশি অতিরিক্ত প্রোটিন খাওয়াও কিন্তু ভালো না। অতিরিক্ত প্রোটিন খাবার খেলে শরীরে জমা হয় কি, ইউরিক অ্যাসিড। আর ইউরিক অ্যাসিডের জন্য আমাদের দুটো রোগ হয়, একটা রোগ হয় যেটাকে বলা হয় আর্থারাইটিস। কি রোগ হয়, আর্থারাইটিস, বা এটাকেই বলা হয় গাউট ডিজিজ বলা হয়। ঠিক আছে, কি গাউটের বাংলা, বাতের রোগ না কি যেন বলে, ঠিক আছে, আর্থারাইটিস বলা হয়, ঠিক আছে, বা গাউট বলা হয়, এটাকে গাউটও বলা হয় বা আর্থারাইটিস। এই আর্থারাইটিস কিসের জন্য হয়, ইউরিক অ্যাসিডের জন্য হয়। ইউরিক অ্যাসিড গুলো জমা হয় কোথায়, আমাদের শরীরে যত জয়েন্ট আছে, ঠিক আছে, সেই জয়েন্টে গিয়ে কি জমা হয়, ঠিক আছে, কি জমা হয়,
ইউরিক অ্যাসিডগুলো জমা হয়। ইউরিক অ্যাসিড মানুষের শরীরে কখন জমা হয় বেশি? যদি আমরা অতিরিক্ত পরিমাণে কি খাবার খাই? প্রোটিন খাবার খাই। ক্লিয়ার? যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের প্রোটিন একটু কম কম খাওয়া প্রয়োজন। ক্লিয়ার? বা খাবেই না, প্রোটিন একটু কম খাবে একদম। ঠিক আছে? যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে, যেমন আমার নিজেরই আছে ইউরিক অ্যাসিড প্রচুর আমার দেহে। ঠিক আছে? আর্থারাইটিস বা গাউট ডিজিজ হয়। ঠিক আছে? ইউরিক অ্যাসিডগুলো জমা হয় কোথায়? আমাদের শরীরে যত জয়েন্ট আছে, ঠিক আছে, হাড়গোড়ের সেই জয়েন্টে গিয়ে জমা হয় হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড বোঝা গেল? এইটুকু ছিল হচ্ছে আমাদের অ্যাসিড। অ্যাসিড থেকে এইটুকু পড়লেই এনাফ। ঠিক আছে? বাকিটুকু যখন আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, ঠিক আছে, সেইখানে ক্লিয়ার হয়ে যাবে। বাকি থিওরি অ্যাসিডের এইটুকুই কিন্তু এনাফ। ক্লিয়ার? এইটুকুই হচ্ছে এনাফ। বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? চলো, আমি এত কমেন্ট আজকে দেখছি না, আজকে আমি পুরো জাস্ট পড়িয়ে শেষ করতে চাইছি। ক্লিয়ার? এইবার আজকে আমরা পড়বো বেস। বেস মানে কি স্যার? বেস মানে হলো ক্ষার। বেস মানে কি? ক্ষার। বাংলায় কি বলা হয়? ক্ষার বলা হয়। ক্ষার কি জিনিস? আমরা অ্যাসিডে দেখেছিলাম, অ্যাসিড মাত্র জ্বলিয়ে দেবো না কি দেবে? H+ আয়ন দেবে। অ্যাসিড মাত্র কি দেবে? H+ আয়ন দেবে। ক্লিয়ার? দেখো, আমরা যখন অ্যাসিড পড়েছি না, ঠিক আছে, তার সেই সময় কিন্তু আমরা অনেকেই পড়েছি, ক্ষারও পড়ে ফেলেছি। ঠিক আছে? ক্ষারও পড়ে ফেলেছি। বেস তেমনি কি দেয়? যারা জ্বলিয়ে দেবো না OH- আয়ন দেয়, এটাকে বলে হাইড্রক্সিল। ঠিক আছে? হাইড্রক্সিল আয়ন দেয়, OH- আয়ন দেয়, তারাই কি হবে? তারাই হবে কি? তারাই হলো ক্ষার। অ্যাসিড হলে H+ আয়ন দেয়, ঠিক আছে, আর বেস হলে কি আয়ন দেয়? OH- আয়ন দেয়, OH- আয়ন দেয়, তারা হলো কি? তারা হলো ক্ষার। অ্যাসিড কেমন হয়? অ্যাসিড স্বাদে কেমন হয়? টক হয়। অ্যাসিড স্বাদে কেমন হয়? টক হয়। কিন্তু ক্ষারগুলো বা বেসগুলো আসে স্বাদে কেমন হয়? এগুলো তেতো হয়। এগুলো কি হয়? তেতো হয় স্বাদে। ক্লিয়ার? দেখো, আমি ওই নীল লিটমাসকে লাল, লাল লিটমাসকে নীল, এগুলো পরে আসছি। এগুলো ইন্ডিকেটর যখন বলবো আজকেই পড়িয়ে দেবো ইন্ডিকেটর কি জিনিস। ঠিক আছে? সেখানে আমি বলিয়ে দেবো যে নীল অ্যাসিডের নীল লিটমাস লাল হয়, লিটমাস কি জিনিস, কোথার থেকে আসে, কোথার থেকে পাওয়া যায়, লিটমাসের রং কিভাবে কোথা থেকে চেঞ্জ হয়, ওটা একবারে পড়িয়ে দেবো। ওই জন্য আমি এখন এখানে কিছু বলছি না যে অ্যাসিডে লাল লিটমাস নীল হয়ে যায়, সরি, নীল লিটমাস লাল হয়ে যায়, ক্ষারে লাল লিটমাস নীল হয়ে যায়, ওগুলো আমি এখন বলছি না, একটু পরেই বলে দিচ্ছি। ওটা পুরো আলাদা আমি করে পড়িয়ে দিচ্ছি ইন্ডিকেটরগুলো কোনগুলো। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসের ধর্ম। বেসের ধর্ম কি? বেসটা কি হয়? স্বাদে কি হয়? তেতো হয়। আর এর মধ্যে কি পাওয়া যায়? OH- আয়ন পাওয়া যায়। ক্লিয়ার? আর বেসের যে বিভিন্ন ধর্ম আছে, ঠিক আছে, ঠিক আছে, তেমনি অ্যাসিডেরও যে বিভিন্ন কি আছে? ধর্ম আছে। অ্যাসিডের যেমন ধর্ম আছে, বেসেরও সেম একই। আমরা অ্যাসিডকে কয় ভাগে ভাগ করেছিলাম? অ্যাসিডকে ভাগ করেছিলাম কয় ভাগে? অ্যাসিডকে ভাগ করেছিলাম 2 ভাগে। ঠিক আছে? স্ট্রং অ্যাসিড আর হচ্ছে উইক অ্যাসিড। তেমনি তেমনি বেসকেও বা ক্ষারকেও 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কি? স্ট্রং বেস। একটা হলো কি? স্ট্রং বেস। আর একটা হলো কি 2 নম্বর? উইক বেস। উইক বেস। ঠিক আছে? শক্তিশালী ক্ষার এবং কি মৃদু ক্ষার। ক্লিয়ার? অ্যাসিডকে যেমন 2 ভাগে ভাগ করেছিলাম, স্ট্রং বেস। তাহলে স্ট্রং বেস কোনগুলো? যারা বেশি পরিমাণে কি দেবে? বেশি পরিমাণে জলে গুলে যাবে এবং বেশি পরিমাণে OH- আয়ন দেবে। আর যারা কম কম জলে গুলবে, ঠিক আছে, আর কম কম OH- দেবে, তাদের কি বলা হয়? উইক বেস বলা হয়। ঠিক অ্যাসিডও যেমন, ঠিক বেসগুলো তেমন। অ্যাসিডও যেমন, ঠিক বেসগুলোও কিন্তু তেমন। ক্লিয়ার হয়েছে? অ্যাসিডে যেমন আর বেসগুলো তেমন। বোঝা গেল? এইবার দেখো, এবার যে জিনিসটা আসবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া কি বলেছিলাম? খুব ভালো করে বোঝো। অ্যাসিড আর বেস মানে অ্যাসিড আর ক্ষার, অম্ল এবং ক্ষার, এই দুটো বিক্রিয়া করে স্যার কি উৎপন্ন করেছিল? উৎপন্ন করেছিল লবণ মানে সল্ট আর কি H2O বা জল। ঠিক আছে? আর এই পুরো বিক্রিয়াটাকে কি বলা হয়? এই পুরো বিক্রিয়াকে বলা হয় হচ্ছে নিউট্রালাইজেশন বিক্রিয়া। পুরো বিক্রিয়াকে কি বলা হয়? নিউট্রালাইজেশন বিক্রিয়া বলা হয়।
ঠিক আছে, তাহলে এখানে যেমন আমি অ্যাসিডেরও ধর্ম পড়ে নিলাম একটা, অ্যাসিডের সঙ্গে বেসের বিক্রিয়া কি হয়, লব এবং জল উৎপন্ন হয়, তেমনি বেসের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি হয়, লবণ এবং জল উৎপন্ন হয়। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল। এবারে অ্যাসিড আর বেস, স্যার অ্যাসিডও তো দুই রকম, বেসও তো দুই রকম, ঠিক আছে, যেমন স্ট্রং অ্যাসিড আছে, উইক অ্যাসিড আছে, তেমনি স্ট্রং বেস আছে, ঠিক আছে, আবার উইক কিন্তু বেসও আছে। ক্লিয়ার, তাহলে স্যার এই যে অ্যাসিডটা, এই যে বেসটা, এইগুলো কি ধরনের অ্যাসিড বা কি ধরনের বেস, বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে চাইছি। অ্যাসিডও তো দুই রকম, স্ট্রং অ্যাসিড আছে, উইক অ্যাসিড আছে, তেমনি বেসও দুই রকম, বেসও দুই রকম আছে, ক্ষারও দুই রকম আছে, স্ট্রং বেস আছে, উইক বেস আছে। তাহলে এই যে আমি বলছেন আপনি যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয়, তাহলে এই অ্যাসিডটা কি অ্যাসিড, এই বেসটা কিরকম বেস সেটা তো বলেননি একবারও। এই লবণটা কেমন, এই যে লবণগুলো উৎপন্ন হয় না, এই লবণগুলো তো তিন প্রকারের লবণ উৎপন্ন হয়। অ্যাসিডের সঙ্গে বেসের বিক্রিয়া কত প্রকারের, তিন প্রকারের। একটা হচ্ছে যেমন ধরো নিউট্রাল লবণ, একটা হচ্ছে নিউট্রাল মানে কি সে অ্যাসিডও হয় না বেসও হয় না। আর একটা লবণ হচ্ছে অ্যাসিডিক লবণ, আর একটা কি অ্যাসিডিক লবণ, মানে যে লবণটার ধর্ম কি হয় অ্যাসিডিক হয়। আর একটা কি হয়, আর একটা হচ্ছে বেসিক লবণ, আর একটা হচ্ছে কি বেসিক সল্ট, একটাকে বেসিক সল্ট, আর একটা হচ্ছে অ্যাসিডিক সল্ট, আর একটা হচ্ছে নিউট্রাল সল্ট। ক্লিয়ার, তাহলে কখন স্যার কোনটা উৎপন্ন হবে, ঠিক আছে, আমি তো জানি যে অ্যাসিডের সঙ্গে বেসের বিক্রিয়ায় সল্ট উৎপন্ন হবে, জল তো কমন, ওটা নিয়ে ভাবছি না। এই যে সল্ট বা লবণগুলো উৎপন্ন হয়, এই লবণগুলো স্যার কেমন হবে, এই যে অ্যাসিডের সঙ্গে বেসের বিক্রিয়া করিয়েছেন, এই বিক্রিয়াগুলো কোনটার অ্যাসিড, কোন অ্যাসিডের সঙ্গে কিসের বিক্রিয়া করিয়েছেন, বুঝতে পেরেছো। তাই লবণগুলো কিরকম হয়, নিউট্রাল হতে পারে, অ্যাসিডিক হতে পারে, আর বেসিক সল্ট হতে পারে। তাহলে স্যার কখন কোনটা হবে, কখন কোনটা হবে, ক্লিয়ার, ভালো করে বোঝো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে রেলের গ্রুপ ডিতে কোশ্চেন আসবেই আসবেই। ক্লিয়ার, যেমন ধরো, ঠিক আছে, এক একটা করে বলছি কিন্তু, ক্লিয়ার। যেমন ধরো অ্যাসিডও কয় রকমের, দুই রকমের, আর বেসও কিন্তু দুই রকমের, বেসও দুই রকমের। একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, ঠিক আছে, আরটা হচ্ছে উইক অ্যাসিড, আরটা হচ্ছে স্ট্রং বেস, আরটা হচ্ছে উইক বেস। ক্লিয়ার, আচ্ছা প্রথমে আমি মারপিট লাগাবো কার কার, প্রথমে স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড মানে এখানে প্রথমে মারপিট করবে কারা, দুজন, মানে দুই দলে, মনে করো অ্যাসিড একটা দল আর বেসের একটা দল, দুজনের মধ্যে কি হচ্ছে মারপিট হচ্ছে। ক্লিয়ার, এবার এই স্ট্রং অ্যাসিড, ঠিক আছে, আর হচ্ছে যদি আমি স্ট্রং বেসের মারপিট করাই, আমি স্ট্রং এ ভালো করে বুঝবা, এখানে যদি বুঝে যাও জীবনে আর মুখস্থ করতে হবে না, জাস্ট একটুখানি বোঝো, মন দিয়ে শোনো, তাহলেই বুঝে যাবা। ক্লিয়ার, আমি ধরো অ্যাসিডের টিমে যাকে নামিয়েছি সে বিরাট স্ট্রং, আর বেসের টিমে যাকে নামিয়েছি সেও স্ট্রং। এবার এই দুজন স্ট্রং এর ম্যানের মধ্যে যদি মারপিট হয় তাহলে কে জিতবে, বলতে পারবে কে জিতবে, কেউ জিতবে বলা যাবে না, মানে এ ওকে মারবে, ও ওকে মারবে, ঠিক আছে, তার মানে কি হয়ে যাবে, লাস্টে দেখবা দুজনেই দুই কোনায় পড়ে আছে, কেউ জেতেনি আর কেউ হারেও নি, ঠিক আছে। তাহলে দুজনই যদি আমি স্ট্রং মারপিট করাই, মানে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের যদি মারপিট করাই, তাহলে যে লবণটা হবে সেই লবণটা কেমন হবে, সেই লবণটা হবে নিউট্রাল, ঠিক আছে, সেই লবণটা হবে কি, যে সল্টটা হবে নিউট্রাল সল্ট উৎপন্ন হবে, ঠিক আছে, নিউট্রাল সল্ট উৎপন্ন হবে। যেমন স্যার একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিচ্ছি, বাকিগুলোর কিন্তু আমি আর উদাহরণ দেবো না, আর উদাহরণ কিন্তু পরীক্ষায় আসবেও না। কিভাবে আসবে স্যার, যেমন ধরো HCl, HClটা কি স্যার স্ট্রং অ্যাসিড, ঠিক আছে, সবচেয়ে স্ট্রং অ্যাসিড, HClটা কি সবচেয়ে স্ট্রং অ্যাসিড। আর NaOH এটা কি স্যার, এটা হলো সবচেয়ে স্ট্রংগেস্ট, এটা হচ্ছে কি স্ট্রংগেস্ট অ্যাসিড এটা, আর এটা হলো স্ট্রংগেস্ট বেস, মানে দুজনই চরম শক্তিশালী। অ্যাসিডের মধ্যে HCl চরম শক্তিশালী, বেসের মধ্যে NaOH চরম শক্তিশালী। তাহলে এই দুজনে যদি মারপিট করাই তাহলে স্যার কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে NaCl প্লাস কি স্যার, প্লাস H2O প্লাস কি জল, আর সামান্য একটুখানি কি তাপ, আবহাওয়াটা একটু গরম হবেই, সামান্য একটুখানি কি হিট, সামান্য একটুখানি কি হিট, আবহাওয়া তো গরম হবেই, বোঝা গেল ব্যাপারটা, কারণ দুজন মারপিট করছে, গরম হবে না একটু আবহাওয়া। তাহলে এই যে NaClটা তৈরি হলো, এই যে NaClটা তৈরি হলো, এই NaCl বা সোডিয়াম ক্লোরাইড, মানে খাবার যে লবণ, আমরা যে লবণটা খাই ওটা কেমন হয় স্যার, ওটা নিউট্রাল সল্ট হয়, ওটা না অ্যাসিডিক হয়, ঠিক আছে, না বেসিক হয়, বোঝা গেল। কারণ কেন, আমি দুজনই কি স্ট্রংকে কি করতে পাঠিয়েছি, মারপিট করতে পাঠিয়েছি। ক্লিয়ার, কে জিতবে, কেউ জিতবে না, কে হারবে, কেউ হারবে না, দুজনই মার খাবে, দুজনই কি একদম উল্টো হয়ে পড়ে থাকবে মারামারি করে, কেউ জিতবে না আর কেউ হারবেও না। সেম
সেম জিনিস যদি আমি উল্টো ঘটাই স্যার, উল্টো মানে কি, আমি যদি এখানে দুজনেই দুর্বল, উইক অ্যাসিড আর উইক বেস, মানে দুজনেই দুই দলেরই কি, দুই দলেরই কারা, দুই দলেরই কারা, দুই দলেরই উইক যারা, উইক অ্যাসিড আর উইক বেস, মানে এই দলের সবচেয়ে দুর্বল ব্যক্তি ওই দলেরও সবচেয়ে দুর্বল ব্যক্তির সঙ্গে মারপিট বাঁধিয়েছি, তাহলে কি হবে স্যার? তাহলে এই ক্ষেত্রে আমি কি নির্দিষ্ট করে বলতে পারবো যে স্যার এ জিতবে না এ জিতবে? দুজনেই তো সমান, আর দুজনেই তো সমান, দুজনেই তো কাঞ্চন মল্লিক, বুঝতে পারছো ব্যাপারটা? আর দুজনেই একই, ঠিক আছে? তাহলে এই দুজন যদি মারপিট করে তখন যে লবণটা সলটা হবে, সেই সলটা কেমন হবে স্যার? আশা করি এতক্ষণে বোঝা গেল। তাহলে সেই সলটাও কেমন হবে? সেই সলটা হবে নিউট্রাল সল্ট। সেই সলটাও কিরকম হবে? নিউট্রাল সল্ট হবে। ক্লিয়ার হয়েছে? সেই সলটাও নিউট্রাল, বোঝা গেল? কারণ অ্যাসিডের সঙ্গে বেসের বিক্রিয়া কি উৎপন্ন হয়? অবশ্যই লবণ জল উৎপন্ন হয়, ঠিক আছে? জল তো কমন, জল তো আর অন্যরকম হয় না। তাহলে লবণ কিরকম হবে? যে লবণটা হবে সেই লবণটাও কেমন হবে? নিউট্রাল লবণ হবে। বুঝতে পারছো তোমরা? একটু বলো তো দেখি, তারা কমেন্ট গুলো দেখে নি। ক্লিয়ার ক্লিয়ার? দেবাশিস, তামান্না, পলাশ, হয়েছে? বুঝতে পেরেছো? এবার দেখো, বোঝা গেল? তাহলে আমি যদি দুই দলের দুই শক্তিশালীকে মারপিট করাই, কেউ জিতবে না কেউ হারবে না, কেমন লবণ উৎপন্ন হবে? নিউট্রাল লবণ। আমি যদি দুই দলের মানে অ্যাসিড আর বেসের দুই দলের যদি দুই দলের দুজন দুর্বল ব্যক্তিকে যদি মারপিট করাই, কে জিতবে? কেউ বলতে পারবে না কে জিতবে। দুজনই মার খাবে, দুজনই একদম কি হয়ে যাবে? উল্টো হয়ে পড়ে থাকবে মার খেয়ে, কেউ জিতবেও না আর কেউ হারবেও না। ক্লিয়ার? তাহলে সেই রেজাল্টটা কেমন হবে? সেই মারপিটের রেজাল্ট কি হবে? নিউট্রাল হবে, ড্র হবে। বোঝা গেল? সেই মারপিটের কি হবে? ড্র হবে, মানে লবণটা কেমন হবে স্যার? নিউট্রাল সল্ট হবে। স্ট্রং এ মারপিট করলেও নিউট্রাল সল্ট, আর উইকে মারপিট করলেও কি হচ্ছে তোমার? নিউট্রাল সল্ট। ক্লিয়ার? এইবার যদি এমন হয় স্যার, যেমন ধরো অ্যাসিডের জলের স্ট্রং অ্যাসিড কিন্তু বেসের দলের উইক বেস। ক্লিয়ার? মানে কি স্যার? মানে হলো অ্যাসিডের দলের সবচেয়ে যে শক্তিশালী লোক তার সঙ্গে আমি মারপিট করাচ্ছি কার? বেসের দলের সবচেয়ে দুর্বল ব্যক্তিকে। ভাবো তাহলে সেই মারপিটের ফলাফল কি হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই মারপিটে জিতবে কে? স্যার অবশ্যই স্ট্রং ব্যক্তি জিতবে, কারণ ওই আমি অ্যাসিডের দলের কাকে মারপিট করতে পাঠিয়েছি? যে সবচেয়ে শক্তিশালী, আর বেসের দলের কে? বেসের দলের সবচেয়ে দুর্বল। তাহলে এই যুদ্ধে জিতবে কে? এই যুদ্ধে জিতবে হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড। স্বাভাবিকভাবে স্ট্রং ম্যানের সঙ্গে যদি উইক ম্যানের যুদ্ধ হয় তাহলে জিতবে কে মারপিট করে? অবশ্যই স্ট্রং ম্যান জিতবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু অ্যাসিড আর বেসের বিক্রিয়া, লবণ তো উৎপন্ন হবেই, তাহলে যে সল্টটা উৎপন্ন হবে সেই সল্টটা কেমন হবে? সেই সল্টটা হবে অ্যাসিডিক সল্ট। সেই সল্টটা কেমন হবে স্যার? সেটা হবে অ্যাসিডিক সল্ট। বোঝা গেল? সেই লবণটার ধর্মটা কেমন হবে? একটু অ্যাসিডিক হবে, কারণ স্ট্রং কে ছিল? স্ট্রং ছিল অ্যাসিড। ক্লিয়ার? ঠিক এর উল্টো যদি হয় স্যার, এর উল্টো মানে কি? এই অ্যাসিডের জলের উইক, ঠিক আছে, মানে উইক অ্যাসিড। ক্লিয়ার? মানে অ্যাসিডের দলের সবচেয়ে দুর্বল ব্যক্তি আর বেসের দলের সবচেয়ে স্ট্রং ব্যক্তিকে যদি মারপিট করাই স্যার, স্ট্রং বেসের, তাহলে যে লবণটা উৎপন্ন হবে আশা করি এতক্ষণে বুঝে গেছো। তাহলে এখন যে লবণটা হবে, তাহলে এখানে দুর্বল আর এখানে শক্তিশালী, জিতবে কে? অবশ্যই কে জিতবে? বেসের দল জিতবে। তাহলে এখন যে সল্টটা উৎপন্ন হবে, ঠিক আছে, এই সল্টটা কেমন হবে স্যার? এই সল্টটা হবে বেসিক সল্ট। মানে এই লবণটা ধর্ম অনেকটা কিসের মতো? ক্ষারীয় হবে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি এইটুকু বুঝতে পেরেছো। ক্লিয়ার? তো কমেন্ট করে জানাও ক্লিয়ার হো কিনা, বুঝতে পেরেছো কি? তো কমেন্ট করো। তাহলে এতক্ষণে আশা করি বুঝে গেছো যে এগুলো তোমাদের কি মুখস্থ করার জিনিস নয়। সায়েন্স কখনো মুখস্থ করার জিনিস নয়, কনসেপ্টের জিনিস। ক্লিয়ার? কনসেপ্ট বুঝে যদি তুমি সায়েন্স পড়ো তাহলে সায়েন্স তোমাদের কাছে একদম ইজি মনে হবে, ঠিক আছে? আর যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার
এবার দেখো হ্যাঁ ঠিক আছে, এবার দেখো অ্যাসিড মেটালের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিড মেটালের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছিল? অ্যাসিড মেটালের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছিল সল্ট, ঠিক আছে, আর কি স্যার, আর হলো হাইড্রোজেন গ্যাস। সল্ট আর হলো কি হাইড্রোজেন গ্যাস। কিন্তু বেস সেই একইভাবে বেসগুলো মেটালের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? বেসগুলো মেটালের সঙ্গে উৎপন্ন করে কি সল্ট আর হলো হাইড্রোজেন গ্যাস একইভাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, এই বেসগুলো না সমস্ত মেটালের সঙ্গে বিক্রিয়া করে না, সমস্ত মেটালের সঙ্গে বিক্রিয়া করে না। কোন কোন মেটালের সঙ্গে বিক্রিয়া করে? যেমন ধরো কিছু উভধর্মী অক্সাইড আছে যেটাকে বলে অ্যাম্ফোটেরিক অক্সাইড, অ্যাম্ফোটেরিক মেটাল অক্সাইড, অ্যাম্ফোটেরিক বলা হয়, অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোটেরিক, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে ইম্পর্টেন্ট। অ্যাম্ফোটেরিক মেটাল অক্সাইড, অ্যাম্ফোটেরিক মেটাল অক্সাইডের সঙ্গে কি করে? বেসরা বিক্রিয়া করে। এই অ্যাম্ফোটেরিক মেটাল অক্সাইড কি? যেমন ধরো তোমার মেটাল অক্সাইড বলতে কি মেটালের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত থাকবে, মেটালের সঙ্গে কি থাকবে? একটা অক্সিজেন যুক্ত থাকবে। সেই অ্যাম্ফোটেরিক মেটাল অক্সাইড গুলো কি? যেমন ধরো কোন কোন মেটাল তোমার লাগবে? মেটাল। অ্যাম্ফোটেরিক মেটাল গুলো কোনগুলো? অ্যাম্ফোটেরিক মেটাল, বুঝতে পারছো তো অ্যাম্ফোটেরিক মেটাল কোনগুলো কাকে বলে? ঠিক আছে, অ্যাম্ফোটেরিক মেটাল হচ্ছে এগুলোকে বলা হয় উভধর্মী অক্সাইড। কি বলা হয়? উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে কি স্যার? অ্যাম্ফোটেরিক মেটাল হচ্ছে যারা অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে আবার বেসের সঙ্গেও বিক্রিয়া করে। যারা অ্যাসিড, দেখো অ্যাসিড তো মেটালের সঙ্গে বিক্রিয়া করবেই, তার মানে এর সঙ্গেও করবে, কিন্তু বেসগুলো সব মেটালের সঙ্গে কি করে না? বিক্রিয়া করে না। স্পেশাল কিছু মেটালের সঙ্গে বা মেটাল অক্সাইডের সঙ্গে কি করে? বিক্রিয়া করে। ক্লিয়ার? তার মানে কি এই মেটাল অক্সাইড গুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো আবার বেসের সঙ্গে বিক্রিয়া করলে, এই জন্য এটাকে কি বলা হয়? অ্যাম্ফোটেরিক বলা হয় বা উভধর্মী বলা হয়, অ্যাম্ফোটেরিক বা উভধর্মী বলা হয়। ক্লিয়ার হয়েছে? যেমন কয়েকটা ধাতু আছে যেমন জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, জেড এন এল, ঠিক আছে, তারপরে লেড মানে পিবি, ZnAlPb মানে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড, এগুলো হচ্ছে সব কি হয়? এর অক্সাইড গুলো সব কি হয়? উভধর্মী অক্সাইড হয়। জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, এগুলো সব কি হয়? উভধর্মী অক্সাইড হয়। বুঝতে পেরেছো কি বললাম আমি? উভধর্মী অক্সাইড হয়। আরো আছে, আরো যেমন ধরো জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড, আরো ওটা টিন, এসএন মানে কি? টিন, এসএন আছে, ঠিক আছে, এই তিনটে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড, তারপরে আরো আছে, আর যেমন ধর বেরিলিয়াম, ঠিক আছে, বিই, ঠিক আছে, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড উৎপন্ন করে, মানে ZnO, Al2O, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, তারপরে তোমার টিনের অক্সাইড, বেরিলিয়ামের অক্সাইড, এগুলো সব অক্সাইড কি হয়? এরা সবাই কি হয়? অ্যাম্ফোটেরিক হয়। অ্যাম্ফোটেরিক হয় মানে কি? উভধর্মী হয়। যারা মানে অ্যাসিড প্লাস বেস দুজনের সঙ্গে কি করে? ক্রিয়া করে, দুজনের সঙ্গেই ক্রিয়া করে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমরা বিভিন্ন বেসের সম্বন্ধে পড়বো, বিভিন্ন বেসের বিভিন্ন উদাহরণ। বেসের সম্বন্ধে আর কিছু লাগবে না, এইটুকুই। ওই অ্যাম্ফোটেরিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাস্ট যেটা বললাম, অ্যাম্ফোটেরিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে অ্যাম্ফোটেরিক থেকে, ঠিক আছে, প্রিভিয়াস এর কোশ্চেন খুলে রাখো, অ্যাম্ফোটেরিক থেকে কোশ্চেন কোথায় কোথায় আসে। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো, এবার আমরা বিভিন্ন বেস সম্বন্ধে পড়বো, বিভিন্ন বেস বা ক্ষার সম্বন্ধে পড়বো। ক্লিয়ার? যেমন ধরো এগুলো, এখান থেকে তো প্রচুর সমস্ত পরীক্ষার কোশ্চেন আসে। যেমন ধরো তোমাকে যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাকে ইংলিশে বলা হয় স্লেকড লাইম। কি বলা হয়? স্লেকড। এটা আমরা মেটালেও আবার পড়বো, ঠিক আছে, ক্যালসিয়াম মেটাল যখন মানে পড়াবো তখন আমরা পড়বো। স্লেকড, SLAKED, স্লেকড লাইম বলা হয়। এই কোশ্চেন যে কতবার এসেছে পরীক্ষায়, যে স্লেকড লাইম কাকে বলা হয়, বা এটাকে লাইম ওয়াটারও বলা হয়, লাইম ওয়াটারও কিন্তু বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট, দুটোই মারাত্মকভাবে ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য।
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেক্ট লাইম বা লাইম ওয়াটার। স্যার এটা কি কাজে লাগে? এটা কি কাজে লাগে বলো দেখি, এটা কি কাজে লাগে? ঠিক আছে, স্লেক্ট লাইম কি কাজে লাগে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলতে পারবে? দেখো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে বাংলায় পোড়াচুন না কলিচুন কিছু একটা বলে, তোমরা একটু দেখে লিখে নিও তো, আমার এই পোড়াচুন কলিচুনে কিন্তু গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, পোড়াচুন বা কলিচুন কিছু একটা হবে, এটাকে কলিচুন বলে আই থিঙ্ক। ঠিক আছে, বাংলায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুন বলে না, চুন, এটা হলো অ্যাকচুয়ালি চুন, কিন্তু কোন চুন আমার কিন্তু খেয়াল নেই। ঠিক আছে, আচ্ছা তোমরা বলতে পারবে একটু, বলো দেখি এটাকে কি বলে, কোন চুন বলে, পোড়াচুন না কলিচুন বলো তো, আমার খেয়াল নেই, বলো একটু কমেন্ট করে বলো যে কি বলে, পোড়াচুন বলে না কলিচুন বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে? বাংলায় এটাকে কি বলা হয়? ক্লিয়ার হয়েছে? তামান্না থ্যাংক ইউ, একটু কমেন্ট করে বলো এটাকে কি বলে, কি চুন বলে, এটাকে কি চুন বলে, কলিচুন না পোড়াচুন? আমার বাংলাটা মনে নেই। ক্লিয়ার? দেখো এবার দেখো এটা কোন কাজে লাগে জানো? যেমন ধরো এটা কি হয়, এটা ক্ষারীয়, তো এর ধর্ম কেমন স্যার? এটা ক্ষারীয়, এটা কি হয়? ক্ষারীয়, এটা ক্ষার, তো এটা ক্ষার অবশ্যই বেশ। এবার ধরো মাটিতে কোনো জমিতে কলিচুন বলে, ওরছে, ওকে 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 ওকে, কলিচুন, কি বলে এটাকে? কলিচুন। ঠিক আছে, কলিচুন, ঠিক আছে থ্যাংক ইউ, কলিচুন, আমার এটা মনে থাকে না। এটা কি হয়, এর ধর্ম কি? ক্ষারীয়। তো এবার যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, মারাত্মক ইম্পর্টেন্ট কি স্যার? ব্যাপারটা হচ্ছে মাটিতে, ধরো মাটিতে, কোনো জমির মাটিতে, ঠিক আছে, বা মাটির আম্লীয়তা বা আম্লিক ধর্ম, ঠিক আছে, মানে অ্যাসিডিক নেচার, আম্লীয়তা, বা বলতে পারো তুমি মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, অ্যাসিডিক হয়ে যায়, অনেক সময় কি হয় চাষ করতে করতে মাটির কি হয়ে যায়, মাটি দেখো মাটি যদি নিউট্রাল থাকে সেই মাটিতে চাষ সবচেয়ে ভালো হয়, না মাটি অ্যাসিডিক না হচ্ছে মাটি বেসিক হতে হবে। ঠিক আছে, কিন্তু চাষ করতে করতে চাষের গন্ডগোলে এই যে ফার্টিলাইজার ইউজ করে, এটা ইউজ করে, ওটা ইউজ করে, এই সব কারণে কি হয়ে যায় মাটির না তার যে ক্যারেক্টার, মাটির ক্যারেক্টার কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। মাটি মাঝে মাঝে অ্যাসিডিক হয়ে যায়, আবার মাটি মাঝে মাঝে কি হয়ে যায়, ক্ষারীয় হয়ে যায়। আবার ধরো মাটি কিংবা ধরো পুকুরের জল, কিংবা ধরো পুকুরের জল, ঠিক আছে, যাদের বাড়ির আশেপাশে পুকুর আছে বা যাদের বাড়িতে পুকুর আছে, ঠিক আছে, যারা মাছ চাষ করে, পুকুরের জল, এইগুলো যদি অ্যাসিডিক হয়ে যায়, মাটি কিংবা পুকুরের জল যদি অ্যাসিডিক হয়ে যায়, তাহলে সেই অ্যাসিডিটি আমি সেই ঠিক করব কি করে? তখন সেই পুকুরের জলে বা মাটিতে কি প্রয়োগ করা হয় জানো? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োগ করা হয়। কি প্রয়োগ করা হয়? CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কারণ এটা কি, এটা হলো ক্ষার। এবার যেহেতু মাটি অ্যাসিডিক হয়ে গেছে, তাহলে এর মধ্যে কি দিলাম আমি? ক্ষার দিলাম। যেই ক্ষার মেশাবো তখন কি হবে, মাটি এই ক্ষারের সঙ্গে কি হয়ে যাবে, ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি হয়? প্রশম বিক্রিয়া, মানে সেই মাটি না অ্যাসিডিক থাকবে না কি হয়ে যাবে, ক্ষারীয় হবে। ক্লিয়ার? না অ্যাসিডিক হবে না কি হবে, ক্ষারীয় হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে যে পুকুরের জল বা মাটি যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে কি প্রয়োগ করা হয়? উত্তর কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার হয়েছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল? নেক্সট, এটা একটা ক্ষার। আরো কি স্যার? আরো যেমন ধরো ইম্পর্টেন্ট, এইগুলো পরীক্ষা ডিরেক্ট আসে, ঠিক আছে, এই ক্ষারের উদাহরণগুলো MgOH2, এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বুঝতে পারছো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা স্যার কোন কাজে লাগে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেখো এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম যে হাইড্রোক্সাইড, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া, খুব খুব ইম্পর্টেন্ট।
ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মারাত্মক ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুললেই বুঝতে পারবা। মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কি? MgOH2, MgOH2 ম্যাগনেসিয়াম অক্সাইড। কেন স্যার এটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে? কারণ এটা যদি তুমি জলে প্রয়োগ করো, ঠিক আছে, তাহলে দুধের মতো সাদা হয়ে যায়। দুধের মতো কি হয়ে যায়? সাদা ফেনা উৎপন্ন করে। দুধের মতো এটা কি হয়ে যায়? সাদা হয়ে যায়। দুধ যেমন মানে সাদা সাদা রঙের হয়, ফেনা উৎপন্ন করে। যেমন ধরো যখন কোনো গরু ধোয়ানো হয়, ঠিক আছে, তখন ওই বালতির মধ্যে কি হয়ে যায়? দুধ পুরো একদম ফেনা ফেনা মতো থাকে, ঠিক আছে, সেটা দুধের মধ্যে কি হয়ে যায়? সানা। এটা স্যার কোথায় পাওয়া যায়? আমরা যে ইনো খাই, ঠিক আছে, আমরা যে ইনো খাই, সেই ইনোর মধ্যে কি থাকে স্যার? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকবেই। দুধের মধ্যে কি থাকে, সরি, এই ইনোর মধ্যে কি থাকে? ইনের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। স্যার এটা কি কাজ করে? আমাদের পেটে যখন, ঠিক আছে, আমরা যখন বেশি অ্যাসিডিক খাবার খেয়ে ফেলি, তখন আমরা কি খাই? তখন আমরা ইনো খাই। আর ইনোর মধ্যে কি থাকে স্যার? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা কি স্যার? এটা একটা ক্ষার। তারপরে পেটে যে আমার বেশি অ্যাসিড হয়েছে, সেই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে স্যার? উৎপন্ন করে লবণার জল, মানে প্রশম করে দেয়। পেট তখন না অ্যাসিডিক থাকে না ক্ষারীয় থাকে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। এটাকে বলা হয় কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া। পরীক্ষায় কোশ্চেন আসে, এই মিল্ক অফ ম্যাগনেসিয়ার MgOH2 পিএইচ এর ভ্যালু কত? এর পিএইচ হচ্ছে 10 পয়েন্ট কত? 5, 10.5। আমি বোধহয় আগের দিন বলেছিলাম এর পিএইচ কত? 10.5। ক্লিয়ার? আগের দিন বলেছিলাম না? বুঝতে পারছো তোমরা? এর পিএইচ কত? 10.5। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট, এটা কি হিসাবে ব্যবহার করা? এটা বলাই হলো না। এটা অ্যান্টাসিড। এটাকে কি বলা হয়? অ্যান্টাসিড বলা হয়। অ্যান্টাসিড মানে অ্যান্টি অ্যাসিড। অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয় কোন ক্ষার? MgOH2। ঠিক আছে, MgOH। আরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও আছে, ওটা আমাদের এখানে ব্যবহার করা হয় না। অ্যালুমিনিয়াম অক্সাইড অন্য জায়গায় ব্যবহার করা। আমাদের এখানে ইনোতে MgOH2, ইনোর প্যাকেটের পেছনে দেখবা থাকবে এটা লেখা MgOH2। এটা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টাসিড, ক্লিয়ার, মানে অ্যান্টি অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? নেক্সট আসি, যেমন ধরো NaOH। এটা সম্বন্ধে আমরা আগেও একবার বলেছি। 1 নম্বর পয়েন্ট কি? এটা হলো কি? স্ট্রংগেস্ট বেস। মানে কি স্যার? এটা সবচেয়ে শক্তিশালী ক্ষার। এর পিএইচ কত? এর পিএইচ হলো 14। এর পিএইচ কত? এর পিএইচ হলো 14। স্ট্রংগেস্ট বেস। স্যার এটা কি? এটাকে বলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এর নাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে কি বলা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? কিন্তু না, এটা তো রাসায়নিক নাম, কিন্তু এছাড়াও এর একটা নাম আছে। আর এই নামটাই পরীক্ষায় আসে, কোশ্চেনে এই নামটাই আসে। এর নাম কি স্যার? এর নাম হচ্ছে কস্টিক সোডা। এর নাম কি? কস্টিক সোডা। খুব ইম্পর্টেন্ট। কস্টিক, CAUSTICSODA। এটার নাম কি স্যার? এটার নাম হলো কস্টিক সোডা। বোঝা গেল? এর নাম কি স্যার? কস্টিক সোডা। স্যার এটা কোন জায়গায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয়, যেমন ধরো কস্টিক সোডা, ঠিক আছে, যেমন জলের স্থায়ী ক্ষারতা হচ্ছে বাইকার্বনেট, সরি। এটা হচ্ছে যেমন ধরো তোমার সাবান, বিভিন্ন যে কাপড় কাচার সাবান হয় না, সেই কাপড় কাচার সাবান ব্যবহার করতে কি করা হয়? এটা ব্যবহার করা হয়। কাপড় কাচার সাবান, ঠিক আছে, কাপড় কাচার সাবান
ঠিক আছে, ওই যে যেমন ধরো সেই সার্ফ এক্সেলের সাবান পাওয়া যায়, ভীম, তারপরে কাপড় কাচার যে বিভিন্ন সাবানগুলো পাওয়া যায় সেই সাবানগুলো, ঠিক আছে, এটা কিন্তু খুব খতরনাক। দেখবা তুমি কাপড় কাচার সাবান দিয়ে তুমি যদি একটু হাতে ধরে কাপড় ধো, তাহলে দেখবা এই যে আঙুলগুলো আছে না, এই আঙুলগুলো ক্ষয়ে যায়, এত খতরনাক এই সারটা। ঠিক আছে, এই যে খাটটা এত খতরনাক যে আঙুলগুলো, হাতের পাতার চামড়া কি হয়ে যায় বলতো, ক্ষয়ে যায়। ঠিক আছে, এত খতরনাক এই খাটটা। তাহলে কি বললাম স্যার, এটা কাপড় কাচার সাবান তৈরি হয়, যেটাকে হার্ড সোপ বলা হয়। ঠিক আছে, ইংলিশে কি বলা হয়, হার্ড সোপ, SOAP সোপ। ঠিক আছে, SOAP হার্ড সোপ তৈরিতে ব্যবহার করা হয়, বা কাপড় কাচার সাবান তৈরিতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটা পরীক্ষায় কোশ্চেন আসে। কস্টিক সোডার রাসায়নিক নাম কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডার সংকেত কি, NaOH। এটাই পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। স্ট্রংগেস্ট বেস কোনটা, NaOH। পিএইচ ভ্যালু কত, 14। সবকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো, সবকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? যেমন ধরো আরেকটা, যেমন স্যার তাহলে এমনি সাবানে কি ইউজ করা হয়, আমরা যে গায়ে মাখা সাবান, সেগুলোও তো ক্ষারীয় হয়, কিন্তু কম ক্ষারীয় হয়। ঠিক আছে, সেগুলোর ক্ষারতা ধরো 11 থেকে 12, 12.5-র মধ্যে থাকে। আমরা যে গায়ে মাখার যে সাবানগুলো আছে না, সেই গায়ে মাখার সাবান 10 থেকে 12, 12.5-র মধ্যে ওর পিএইচ ভ্যালু থাকে। যেমন KOH, এটাকে বলা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। এর নাম কি স্যার, এর নাম হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটার ডাক নাম কি, এ তো ভালো নাম স্যার, এ তো বার্থ সার্টিফিকেটের নাম, ভালো নাম কি, আগেরটার নাম কি ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট নাম ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে স্যার ওর ডাক নাম কি, লালু বুলু কিছু থাকতে হবে, এরও লালু বুলু নিশ্চয়ই কিছু আছে। এটাকে বলা হয় কস্টিক পটাশ। এটা কি, ওটাকে বলা হয় কস্টিক সোডা, এটাকে বলা হয় কস্টিক পটাশ। ঠিক আছে, এটার নাম কি স্যার, এটার নাম হচ্ছে কস্টিক পটাশ। এটা কোন কাজে ব্যবহার করা হয় স্যার, এটা হচ্ছে আমাদের যে সফট সোপ, আমাদের যে গায়ে মাখার যে সাবানগুলো হয়, সেই গায়ে মাখার সাবানে ব্যবহার করা হয় কি, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? যার ডাক নাম হচ্ছে লালু ভুলু কস্টিক পটাশ। তার নাম কি, কস্টিক পটাশ। বোঝা গেল, কস্টিক পটাশ। ক্লিয়ার? বোঝা গেল? এবার আসি আমাদের মোটামুটি আমাদের ক্ষার পড়া শেষ। আমাদের ক্ষার থেকে আর কিছু পড়তে হবে না। এবার আসি আমাদের লবণ পড়তে হবে। লবণ 3 রকম আমরা খানিকটা পড়ে নিয়েছি। আমরা কি পড়বো এবার, আমরা বিভিন্ন সল্ট পড়বো। কি বলবো স্যার, বিভিন্ন সল্ট। সল্টের মধ্যে সল্ট কেমন হয় স্যার, সল্ট অনেক রকমের সল্ট হয়। যেমন ধরো নিউট্রাল সল্ট হয়, বেসিক সল্ট হয়, অ্যাসিডিক সল্ট হয়, ডাবল সল্ট হয়। ঠিক আছে, আরো অনেক প্রকারের কিন্তু সল্ট হয়, অত সব আমাদের পড়তে হবে না। ঠিক আছে, আমরা অ্যাসিডিক সল্ট কখন হয় বুঝে নিয়েছি, নিউট্রাল সল্ট কখন হয় বুঝে নিয়েছি। ঠিক আছে, তারপরে তোমার বেসিক সল্ট কখন হয় বুঝে নিয়েছি। ঠিক আছে, ডাবল সল্ট এখানে একটা পড়িয়ে দেবো আমি, ডাবল সল্ট কি জিনিস। ঠিক আছে, ডাবল সল্ট কি জিনিস, যেখানে দুটো যৌগ থাকে। কটা যৌগ থাকে, দুটো যৌগ থাকে, একটা লবণের মধ্যে দুটো যৌগ থাকে, সেটাকে ডাবল সল্ট বলা হয়। খুব বেশি ব্যাপার না। ঠিক আছে, সল্টের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো NaCl। এর নাম কি স্যার, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। খুব সুন্দর নাম, এর নাম কি, সোডিয়াম ক্লোরাইড। ক্লিয়ার হয়েছে? এর রাসায়নিক নাম কি, সোডিয়াম ক্লোরাইড। এটা বার্থ সার্টিফিকেটের নাম। তো স্যার ডাক নাম কি, লালু ভুলু, তারপরে আরো কত কিছু হয়। ঠিক আছে, এর ডাক নাম হচ্ছে, এটাকে বলা হয় টেবিল সল্ট। এটাকে কি বলা হয়, টেবিল সল্ট। ক্লিয়ার? এটাকেই বলা হয় কি স্যার, এটাকেই বলা হয় টেবিল সল্ট। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে। টেবিল সল্টের সংকেত কি, মাথা ঘুরে পড়ে যেও না কিন্তু। টেবিল সল্টের সংকেত কি, NaCl। এটারই আর ডাক নাম কি, টেবিল সল্ট। কারণ কি স্যার, কারণ টেবিলে সল্ট হয়ে যায়, খাওয়ার সময় এটা সার্ভ করা হয় টেবিলে, এই জন্য এটাকে নাম কি, টেবিল সল্ট। ক্লিয়ার হয়েছে? এটা এক প্রকারের কি, এটা এক প্রকারের নিউট্রাল সল্ট। এটা এক প্রকারের কি স্যার, এটা এক প্রকারের নিউট্রাল সল্ট। ক্লিয়ার? এটা এক প্রকারের নিউট্রাল সল্ট, টেবিল সল্ট।
ক্লিয়ার হয়েছে? এটা হলো কি আমাদের সবচেয়ে কমন সল্ট, এটাকে কমন সল্টও বলা চলে। এটাকে কি স্যার? এটাকে কমন সল্টও বলে, কারণ সবাই চেনে। প্রত্যেক দিনই একে গন্ডগোল। স্যার NaCl পড়াচ্ছিলাম তাই তো, NaCl এটা কি বললাম? এটাকে টেবিল সল্টও বলে, ঠিক আছে, টেবিল সল্টও বলে। ক্লিয়ার? আর এটাকে কি বলে স্যার? কমন সল্টও বলে। কি বলে স্যার? কমন সল্টও বলা হয় কিন্তু, ঠিক আছে, এটাকে কমন সল্টও বলে। টেবিল সল্ট বা কমন সল্ট কিন্তু এগুলোকে বলে, টেবিল সল্ট বা কমন সল্ট বলে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? বলো দেখি। আচ্ছা, তোমরা ফটকিরির নাম শুনেছো বা ফিটকিরি? অ্যাকচুয়ালি এটাকে ফটকিরি বলা হয়, ফটকিরি বা ফিটকিরি বলি আমরা। ফটকিরি ইংলিশে কি বলা হয় জানো? ইংলিশে বলা হয় অ্যালাম। কি বলা হয়? অ্যালাম। এই ফটকিরি বা অ্যালাম হলো একটা ডাবল সল্ট। এটা কি একটা? এটা হলো একটা ডাবল সল্ট। এটা হলো কি স্যার? এটা একটা হলো একটা ডাবল সল্ট। ফটকিরি পরীক্ষায় খুব আসে। স্যার ফটকিরি কি কাজে আগে আগে কি লাগবে আমাদের? সংকেত লাগবে। এটা কি লাগবে? সংকেত লাগবে। যেমন ধরো এই সংকেত হচ্ছে K2SO4। সংকেত কি স্যার? K2SO4। ফটকিরি নাম শুনেছো? ফটকিরি অ্যালুমিনিয়াম সালফেট K2SO4 আর Al2SO4 আর সঙ্গে 24 অণু জল H2O। বিরাট বড় সংকেত কিন্তু এর, ঠিক আছে, ভালো করে বোঝো। K2SO4 কি স্যার? K2SO4 ভালো করে বোঝো। K2SO4 Al2SO4 বোঝা যাচ্ছে? এটা হলুদ কালারটা বোঝা যাচ্ছে না, হলুদ কালারটা দাঁড়াও, কি বললাম স্যার? এটা হচ্ছে কি K2SO4 Al2SO4 কমা দিয়ে, ঠিক আছে, 24 অণু জল 24H2O। এটা হলো কি ফটকিরি বা অ্যালাম, ঠিক আছে, ফটকিরি বা অ্যালাম। এটাই হলো একটা কি ডাবল সল্ট। দেখো এইখানে একটা আছে যৌগ আর এইখানে একটা আছে যৌগ, এই জন্য এটাকে কি বলা হয়? ডাবল সল্ট বলা হয়। স্যার এটা কি কাজে লাগে? এটা কি কাজে লাগে স্যার? এটা হচ্ছে কাজে লাগে হচ্ছে আমাদের, এটা তোমার অ্যান্টিসেপটিক হিসেবে কাজে লাগে। অ্যান্টিসেপটিক হিসাবে, মানে কোথাও যদি কেটে ফেটে যাওয়া হয়, যেমন আমরা দাড়ি কাটতে গিয়ে যখন শেভিং করতে গিয়ে যদি কেটে ফেটে যায়, দেখবা সেলুনে আগে কি ডলে? আগে হচ্ছে ফটকিরি ডলে, ফটকিরি বা ফিটকিরি গালে কিন্তু ডলে, তারপরে গিয়ে বিভিন্ন ক্রিম বিভিন্ন লোশন টোশন মাখে, ঠিক আছে। আর স্যার কি কাজে লাগে? সবচেয়ে বেশি কাজে লাগে এটা দুটো জিনিস, একটা হচ্ছে ক্লোরিন আর একটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জল পরিষ্কার করতে, জল পরিষ্কার করার জন্য, জল পরিষ্কার করার জন্য, ঠিক আছে, এই ফটকিরি ব্যবহার করা হয়। মানে তুমি যদি এক বালতি জল পরিষ্কার করতে চাও বা তোমার জলের ট্যাঙ্কি যদি পরিষ্কার করতে চাও, ঠিক আছে, যে এই জলটা আমি খাবো, তাহলে কি করবে? ওই জলের মধ্যে কয়েক টুকরো ফটকিরি দিয়ে রাখবে, ওই জলের যত নোংরা আছে সমস্ত গুলোকে ওইগুলো কি করে দেবে? নিচে থিতিয়ে দেবে, ওপরে জলটা কি হয়ে যাবে? পুরো পরিষ্কার হয়ে যাবে। জল পরিষ্কার করার জন্য কিন্তু এই ফটকিরি বা অ্যালাম ব্যবহার করা হয়। আর কি ব্যবহার করা হয়? অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। আশা করি তোমরা এটা জানো, ছেলেরা তো জানো, আশা করি মেয়েরা নাও জানতে পারে, কিন্তু ছেলেদের এটা অবশ্যই জানা প্রয়োজন, কারণ এটা আমাদের কোথায় কাজে দেয়? যখন আমরা শেভিং করতে যাই, তখন শেভিং সেলুনে দেখবা দাড়ি কাটার পরে এইগুলো দিয়ে কি করে? ঘষা করে, এই ফটকিরি বা অ্যালাম দিয়ে ঘষে। বোঝা গেল? বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট আর দুই একটা জিনিস আছে, ওটা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেমন ধরো, তোমরা নাম শুনেছো জিপসাম? নাম শুনেছো জিপসাম? স্যার জিপসাম কি জিনিস? এই জিপসামটা খুব ইম্পর্টেন্ট, জিপসামটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। এখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসবে, মাথা খারাপ ইম্পর্টেন্ট। তুমি যে পরীক্ষায় দিতে যাও না কেন, ঠিক আছে, এইগুলো না পড়ে গেলে তোমার পরীক্ষা দিতে যাওয়াই বৃথা। জিপসাম স্যার সংকেত কি? ক্যালসিয়াম সালফেট CaSO4 কমা দিয়ে 2 অণু জল 2H2O। এটার নাম কি স্যার? জিপসাম। এটার নাম কি স্যার? জিপসাম। ক্লিয়ার? এটার নেচার কিরকম স্যার? এটার নেচার হচ্ছে অ্যাসিডিক নেচারের হয়। এটা কিরকম হয়? এটা একটু অ্যাসিডিক নেচারের লবণ। এই জিপসামটা কি স্যার? এটা লবণ পড়ছি আমরা, কি পড়ছি? লবণ। জিপসামটা হলো এক প্রকারের কি লবণ,
জিপসামটা হলো এক প্রকারের কি স্যার, এটা হলো এক প্রকারের লবণ। কিরকম লবণ স্যার, এর নেচার কেমন হয়, অ্যাসিডিক নেচারের হয়। ক্লিয়ার? এটা কোন কাজে লাগে, দুটো কাজে লাগে, দু তিনটে কাজে লাগে। যেমন স্যার এই জিপসামকে যদি আমি তাপ দিই, কি যদি আমি তাপ দিই, তাহলে জিপসাম থেকে কি হয়ে যাবে বলতো, এটা কি আছে ক্যালসিয়াম সালফেট CaSO4, এখানে কত অণু জল, 2 অণু জল আছে না, এখানে হয়ে যাবে হাফ অণু জল, জল শুকিয়ে তাপ দিলে জল শুকিয়ে কি হয়ে যাবে, হাফ অণু জল হয়ে যাবে, 2H2 হয়। এটার নাম কি জানো, এটার নাম কি বলতো, এটার নামই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এটার নাম কি স্যার, প্লাস্টার অফ প্যারিস। পরীক্ষায় খুব আসে, খুব আসে, প্লাস্টার অফ প্যারিস বলা হয়। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি স্যার, প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট হাফ অণু জল। আর জিপসামের সংকেত কি, জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট 2 অণু জল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে এই কোশ্চেনগুলো কত হাজার বার করে এসেছে। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি, কিসের থেকে প্লাস্টার অফ প্লাস তৈরি করা যায়, ঠিক আছে? প্লাস্টার অফ প্যারিসে যদি জল দিই, তাহলে এবারে দেখো ক্যালসিয়াম জিপসামকে যদি আমি জল তাপ দিই, তাহলে তৈরি হয়ে যাবে কি প্লাস্টার অফ প্যারিস। আর প্লাস্টার অফ প্যারিসে যদি আমি জল মেশাই, তাহলে আবার কি হয়ে যাবে, জিপসাম হয়ে যাবে। জিপসাম আবার শুকিয়ে গিয়ে কি হয়ে যাবে, প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এগুলো কোন কাজে লাগে স্যার, প্লাস্টার অফ প্যারিস কোন কাজে লাগে, কারো যদি হাত পা ভেঙে যায়, হাড়গোড় ভেঙে যায়, তারপরে যে পট্টি করে না, সাদা পট্টি, সাদা গুঁড়ো গুঁড়ো, ঠিক আছে, তা জল দিয়ে কি করে প্লাস্টার অফ প্যারিস তৈরি করে। এটাই হচ্ছে গিয়ে তৈরি করে এইভাবে, মানে জিপসামের মধ্যে জল দিয়ে মানে তাপ দিলে কি হয়ে যায়, প্লাস্টার অফ প্যারিস কিনতে পাওয়া যায় গুঁড়ো, মানে যারা ওই কি পট্টি ফটি করে বা যে ডাক্তাররা আর কি ব্যান্ডেজ করে, তাদের কাছে কি থাকে, প্লাস্টার অফ প্যারিস থাকে। জল দিলে কি হয়ে যায়, সেটা জিপসাম হয়ে যায়। তারপরে কি সেটা কাপড়ে মাখিয়ে কি করে, সেটাকে পট্টি করে, পট্টি করার পর সেই পট্টি শুকিয়ে গেলে আবার কি হয়ে যায়, প্লাস্টার অফ প্যারিস হয়ে যায়। ক্লিয়ার স্যার? আর কোন কাজে লাগে জিপসাম, খুব ইম্পর্টেন্ট। একটু আগে আমরা কি পড়লাম, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা যখন পড়েছিলাম, CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্যার এটা কোন কাজে লেগেছিল, এটা হচ্ছে জল বা মাটির যখন অ্যাসিডিক হয়ে গেছিল, জল বা মাটি যখন অ্যাসিডিক হয়ে গেছিল, তখন এইটা মেশানো হয়েছিল না, তখন এইটা মেশানো হয়েছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বাই কলিচুন। তোমরাই বলে দিলে স্যার এটার বাংলা নাম হচ্ছে কলিচুন, এটার বাংলা নাম কি কলিচুন। মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, তাহলে কি মেশানো হয় স্যার, কলিচুন মেশানো হয়ে যায়। কিন্তু স্যার যদি মাটি যদি কখনো ক্ষারীয় হয়ে যায়, তখন কি মেশানো হয় বলতো, তখন মেশানো হয় এই জিপসাম। মাটি যদি কেমন হয়ে যায়, ক্ষারীয় হয়ে যায়, মানে মাটির ক্ষরতা যদি বেড়ে যায়, মাটি যদি ক্ষারীয় হয়ে যায়, তাহলে কি মেশানো হবে, জিপসাম। কারণ জিপসামটা কি অ্যাসিডিক নেচারের, জিপসামটা কি অ্যাসিডিক লবণ, এটা একটা কি আম্লীয় লবণ বা অ্যাসিডিক লবণ। এই জিপসাম মেশালে কি হয়ে যাবে, সেই মাটি আবার কি হয়ে যাবে, আমাদের নিউট্রালাইজ হয়ে যাবে। ঠিক আছে? নিউট্রাল হয়ে যাবে মাটি, কি হয়ে যাবে স্যার, মাটি নিউট্রাল হয়ে যাবে। ক্লিয়ার? কারণ মাটি যদি ক্ষারীয় হয়ে যায়, মেশাবো কি আমি অ্যাসিড, আর অ্যাসিড আর যদি ক্ষার মেশে, তাহলে কি হয়ে যাবে, সেটা নিউট্রাল হয়ে যাবে। এই কটা জিনিস যে কি ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে কিভাবে বোঝাই যে এইগুলো কতটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস। ঠিক আছে? ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন সংকেত কি কি কাজে লাগে, জিপসামের সংকেত কি কি কাজে লাগে, অ্যাসিড মানে আর কোথায় কাজে লাগে, আরো একটা কাজে লাগে জিপসামের, আরো একটা বলতে ভুলে গেছি। যেমন ধরো সিমেন্ট, তোমরা যে সিমেন্ট আসে না, সিমেন্ট যেটা যে বাড়িঘর তৈরি করার সিমেন্ট তৈরির দুখানা প্রধান উপাদান আছে। একখানা হচ্ছে CaO, এর নাম ক্যালসিয়াম অক্সাইড, এর নাম কি স্যার, এর নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম কি স্যার, অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটা সিমেন্ট তৈরির প্রধান উপাদান। আর একটা উপাদান কি, আর একটা হচ্ছে এই জিপসাম। এই দুটো হচ্ছে সিমেন্ট তৈরির প্রধান উপাদান, পরীক্ষায় হাজারবার এসেছে। সিমেন্ট তৈরির প্রধান উপাদান কি, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে জিপসাম। স্যার জিপসামের সংকেত কি, ক্যালসিয়াম সালফেট আর 2 অণু জল। এটাকে কি বলে স্যার, এটাকে ক্যালসিয়াম অক্সাইড বলে। এই ক্যালসিয়াম অক্সাইডেরই, এই ক্যালসিয়াম পড়ার সময় এটা আমরা পড়বো, এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় কুইক লাইম। এটাকে কি বলা হয়, কুইক লাইম। ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় পোড়া চুন। এটাকে কি বলা হয় স্যার, এটাকে বলা হয় পোড়া চুন। ওইটা যদি কলিচুন হয়, ওটা যদি তোমরা ঠিক করে বলো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেমন স্যার কি ক্যালসিয়াম, যেমন স্যার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্যার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এটা যদি কলিচুন হয়, ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় কি পোড়া চুন। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে কি বলা হয়, পোড়া চুন বলা হয়, পোড়া চুন। ঠিক আছে? আর এটা স্যার ডাক নাম কি, এটার ডাক নাম হচ্ছে কুইক লাইম।
এটাকে বলা হয় স্লেক্ট লাইম। এটাকে কি বলা হয় স্যার? এটাকে বলা হয় স্লেক্ট লাইম, ঠিক আছে? এটাকে বলা হয় স্লেক্ট লাইম। আর এটাকে বলা হয় কি স্যার? এটাকে বলা হয় কুইক লাইম। এই কুইক লাইম হচ্ছে সিমেন্ট তৈরির প্রধান উপাদান। আর হচ্ছে কি স্যার? জিপসাম। জিপসাম আর কি কাজে লাগে আমি কিন্তু বলে দিয়েছি। ক্লিয়ার? বলো বুঝতে পেরেছো কিনা? কমেন্টগুলো একটু দেখে নি। হ্যাঁ, সেলুনে ইউজ করা হয়। ওকে, ক্লিয়ার হচ্ছে সবার? আচ্ছা, ক্লাসে অনেকে নেই, সব ঘুমাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো লাস্ট আর একটুখানি আছে, আর একটুখানি আছে। আর একটুখানি আছে, ঠিক আছে? যেমন ধরো NaHCO3, এটার নাম কি বলতো? এটাকে বলা হয় সোডিয়াম সোডিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট, এটার নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। এটাকে, এটারও কি আছে? এটা তো স্যার সার্টিফিকেটের নাম সোডিয়াম বাইকার্বনেট। ডাকনাম কি স্যার? ডাকনাম হলো বেকিং সোডা। কি বলা হয়? বেকিং সোডা, বা এটাকে খাবার সোডাও বলতে পারো, খাবার সোডা, ঠিক আছে? বা রান্নার সোডা, ঠিক আছে? রান্নার কাজে লাগে এটা, রান্নার সোডা। ক্লিয়ার? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। ডাক নাম কি স্যার? ডাক নাম হচ্ছে বেকিং সোডা। ডাক নাম কি স্যার? বেকিং সোডা বা খাবার সোডা বা রান্নার সোডা, যাই বলো না কেন। ক্লিয়ার? বেকিং সোডা, ঠিক আছে? রান্নার কাজে ব্যবহার করা হয় স্যার। কোন জায়গায়, আরো কোন জায়গায় ব্যবহার করা হয়? যেমন বেকারি, বেকারি ইন্ডাস্ট্রি, মানে বেকারিতে ব্যবহার করা হয়। বেকারি, বেকারিতে কি হয় স্যার? রুটি পাউরুটি এগুলো তৈরি হয়, বেকারিতে এটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, ঠিক আছে? আর হচ্ছে স্যার কোথায় ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট, পুরনো যুগের যে অগ্নি নির্বাপক যন্ত্র, পুরনো যুগের, মনে রাখবা এটা, অগ্নি নির্বাপক। এখন তো নতুন নতুন সব সিস্টেম চলে এসছে, তাই না? অগ্নি নির্বাপক যন্ত্র, আগে দেখবা, এখনো অনেক সময় বিভিন্ন পেট্রোল পাম্পে দেখবা ওই বালতি ঝোলানো থাকে, বালতি বা কোনো একটা বাক্স মাক্স ঝোলানো থাকে অক্সিজেন, ওই কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার ছাড়াও। পুরনো আগেকার যুগে, এখন তো সব জায়গায় কি অক্সিজেন, ওই সরি, কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার আছে, ঠিক আছে? সেই কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার দিয়ে কি করা হয়? আর্টিফিশিয়ালি ওর মধ্যে তৈরি থাকে, কি করা হয়? কিন্তু পুরনো যুগে কি করা হতো? অগ্নি নির্বাপক যন্ত্রে এইটা ব্যবহার করা হতো, অগ্নি নির্বাপক যন্ত্রে এটা ব্যবহার করা হতো। সঙ্গে সঙ্গে মানে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, আর ব্যবহার করা হতো H2SO4। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কোন অ্যাসিড ব্যবহার করা হয় আর কোন লবণ ব্যবহার করা হয়। এটা কি ক্ষারকীয়? অবশ্যই একটা ক্ষারকীয় লবণ। এই লবণটা কিরকম? একটা ক্ষারকীয় লবণ, ঠিক আছে? কিন্তু এটা একটা কি? লবণ। ক্লিয়ার? এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটা একটা কি? লবণ, ঠিক আছে? এই লবণ আর হচ্ছে এই H2SO4 কি করা হয়? এই H2SO4 অ্যাসিড ব্যবহার করা হয়। আর এই কার্বনেট সেই অ্যাসিডের সঙ্গে, মনে আছে, ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে উৎপন্ন করলে কি উৎপন্ন করে? ভালো করে বোঝো, ভালো করে দেখো। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, এটা মনে আছে? অ্যাসিডের ধর্ম পড়িয়েছিলাম। বাইকার্বনেট বা কার্বনেট যৌগের সঙ্গে, বাইকার্বনেট বা কার্বনেট যৌগের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়, আর হচ্ছে CO2 গ্যাস উৎপন্ন হয়। আর এই CO2 গ্যাস উৎপন্ন হয় বলেই তো আগুন নেভানো হয়। বোঝা গেল ব্যাপারটা? এই জন্য সোডিয়াম বাইকার্বনেট আর H2SO4 গ্যাস এখানে ব্যবহার করা হয়। এটার নাম কি স্যার? সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডা বা খাবার সোডা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? লাস্ট আসবে আমাদের হচ্ছে ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা মানে ধোবার সোডা, জামা কাপড় ধোয়া হয়, ওয়াশিং সোডা। এগুলো পরীক্ষা ডিরেক্ট সংকেত আসে। ওয়াশিং সোডা সংকেত কি? সোডিয়াম Na2CO3, সোডিয়াম কার্বনেট, আর হচ্ছে 10 অণু জল, 10H2O, 10H2O,
সোডিয়াম কার্বনেট আর হচ্ছে 10 অণু জল Na2CO3 আর হচ্ছে 10H2O ক্লিয়ার, H2O 10H2O এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কত অণু জল? 10 অণু জল। ওয়াশিং সোডা, এটাকে কি বলা হয় স্যার? ওয়াশিং সোডা, ডাক নাম হচ্ছে ওয়াশিং সোডা। আর এটা কি বলা হয়? সোডিয়াম কার্বনেট। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম, মাঝখানে এইচ থাকলে বাই আসে, ওই জন্য আগেটা সোডিয়াম বাইকার্বনেট ছিল, এটা হলো কি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, এই ওয়াশিং সোডা কোন কাজে ব্যবহার করা হয়? আশা করি আমাকে বলে দিতে হবে না ওয়াশিং সোডা কোন কাজে ব্যবহার করা হয়। জলের ক্ষরতা, জলের স্থায়ী ক্ষরতা দূরের জন্য, স্থায়ী ক্ষরতা দূর করার জন্য কি ব্যবহার করা হয়? এই ওয়াশিং সোডা ব্যবহার করা হয়। আর জামা কাপড় ধোয়ার জন্য কি ব্যবহার করা হয়? ওয়াশিং সোডা ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? ওয়াশিং সোডা ব্যবহার করা হয়। ক্লিয়ার? এইবার আসে ধরো, না আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আর একটুখানি কি আছে বাকি আছে, সেটা হলো ইন্ডিকেটরটা নেক্সট দিন করে দেবো। ক্লিয়ার? আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসটা এই পর্যন্ত রাখছি। ক্লাস যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর আজকে যেগুলো করালাম প্রত্যেকটা মানে আমি একটা ফালতু লেখাইনি, একটা এমন লাইন লেখাইনি যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, বারবার করে কোশ্চেন আসেনি, একবার দুবার না, বারংবার করে কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছে। তো প্রত্যেকটা লাইন আজকে যেগুলো পড়ালাম সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো, তোমরা নিজেরাই বুঝে যাবে, আমাকে আর বলতে হবে না। ভালো থেকো সবাই, টাটা।